আসসালামু আলাইকুম। আজকে অণুজীবের ওয়ান শট। তো আমরা এখানে বেসিক জিনিসগুলো তো পড়বই, পাশাপাশি পুরো কনসেপ্টগুলো ডেভেলপ করবো এবং যা পড়বো তাই পরীক্ষায় আসবে। ওকে, সো তোমরা তো এখন দেখো এটা, বাট পরীক্ষার আগের দিনে, জুলজি বা কিংবা বোটানি পরীক্ষার আগের দিনে 2 দিন তো সময় পাবা। ওই সময় কিন্তু এক বছর এগুলো দেখে আবার শেষ করবা, ঠিক আছে? ওকে, সো আমরা চলে আসি আমাদের প্রথম কোশ্চেন। অণুজীব থেকে প্রথম কোশ্চেন হচ্ছে ভাইরাস কি। এটা একটা প্রশ্ন, ভাইরাস কি। দেখো, ভাইরাসের সংজ্ঞাটা কিন্তু খুবই কমপ্লিকেটেড এবং খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 1 নম্বর জিনিসে চলে আসি। দেখো, ভাইরাস ভেতরে একটা এরকম একটা ডিএনএ কিংবা আরএনএ আছে। উপরে কি আছে বলতো? ওই জিনিসটাকে সেভ করার জন্য একটা প্রোটিন আছে, ঠিক আছে? তাহলে আমরা চলে আসি এবার, ভাইরাসের কেন্দ্রীয় অংশের নাম কি বলতো? ডিএনএ কিংবা আরএনএ, দুটোর শেষে এনএ আছে না, এনএ। তাহলে নিউক্লিক অ্যাসিড। কেন্দ্রীয় অংশের নাম কি? নিউক্লিক অ্যাসিড। আইদার ডিএনএ অর আরএনএ, দুইটা নিউক্লিক অ্যাসিড। আর বহিস্থ অংশের নাম কি? প্রোটিন। তাহলে দেখো, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন সমন্বয়ে গঠিত কিছু একটা, দেখো এখানে লেখা আছে অকোষীয়। অকোষীয়র এক্সপ্লেনেশন কি? কোষ হইতে গেলে মেমব্রেন লাগে, ফসফোলিপিডের মেমব্রেন। কোষ হইতে গেলে সাইটোপ্লাজম লাগে, নিউক্লিয়াস লাগে। এর কি কিছু আছে? কিছু নাই। তাহলে এটা অকোষীয়। ভালো করে দেখো, অকোষীয়। একটা কোষের কথা যদি আমরা চিন্তা করি, এই জিনিসগুলো বুঝছে যে এখানে থাকে। তাহলে চিন্তা করো, এইটার সাথে যদি আমি এইটার তুলনা করি, তাহলে একটা সেলকে আমি তুলনা করবো এইটার সাথে। তাহলে সেল ইউজুয়ালি অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়, কিন্তু এই জিনিসটা বা এই জিনিসটা কি সহজে অণুবীক্ষণ যন্ত্রে দেখা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে অতি আণুবীক্ষণিক, আলট্রা মাইক্রোস্কোপিক। কারণ ভাইরাস দেখতে গেলে, এই কেমিক্যালগুলো দেখতে গেলে তোমাকে ইলেকট্রন মাইক্রোস্কোপের হেল্প নিতে হবে। তাহলে দেখো, অকোষীয়, এটা কোষ নহে, কারণ মেমব্রেন, সাইটোপ্লাজম, অঙ্গাণু ইত্যাদি ইত্যাদি নাই। অতি আণুবীক্ষণিক মানে খুবই ছোট। বাধ্যতামূলক পরজীবী, এই জিনিসটা খেয়াল করো। ওরা তোমার ক্ষতি করবে, তাহলে পরজীবী। কখন ক্ষতি করবে? যদি তোমার শরীরে আসে, তাহলে তুমি পোষক। আর ও যদি তোমার ক্ষতি করতে চায় বা নিজে কোনো কাজ করতে চায়, বাধ্য সে তোমার শরীরে এসে কাজ করা। তাহলে বাইরে ওকে ফেলে রাখলেও কিছু করতে পারবে? পারবে না। তাহলে ভাইরাস একা যখন থাকে কিচ্ছু করতে পারে না, জড় পদার্থের মতো আচরণ করে। কিন্তু কোনো পোষক দেহে প্রবেশ করলে সে জীবের লক্ষণ প্রকাশ করে, মানে সে একটা জীব, এরকম একটা লক্ষণ প্রকাশ করে, তাই না? তাহলে নিজের সবকিছু করতে গেলে তাকে কি করতে হবে? কারোর দেহে যাইতে হবে, গেলেই সে আবার ক্ষতি করে। তাহলে দেখো তো, ক্ষতি করার জন্য পরজীবী, আর যাইতেই হবে, তাছাড়া সে নিজের কোনো কাজ করতে পারবে না, এই জন্য বাধ্যতামূলক। তাহলে আরেকবার দেখো, জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয় এবং রোগ সৃষ্টি করে। তাহলে এটা ক্ষতি করার জন্য বলে পরজীবী, আর জীবদেহের অভ্যন্তরে গিয়ে সক্রিয় হচ্ছে, এই জন্য বাধ্যতামূলক, আসতেই হবে। আর বাইরে কি অবস্থা থাকে? নিষ্ক্রিয় অবস্থা থাকে। তাহলে এখন বলো তো, ভাইরাস কি? ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন সমন্বয়ে গঠিত অকোষীয়, অতি আণুবীক্ষণিক, বাধ্যতামূলক পরজীবী, যা জীবদেহের বাইরে নিষ্ক্রিয় এবং জীবের ভেতরে গিয়ে সক্রিয়। তাকেই ভাইরাস বলে। ক্লিয়ার? তাহলে এখান থেকে কোন জিনিসটার দিকে ফোকাস রাখবা, যেটা পরীক্ষায় আসবে? এই অতি শব্দটার দিকে ফোকাস রাখতে হবে, আর শব্দটার দিকে ফোকাস রাখতে হবে। দুইটা শব্দ। ওকে? আর ভাইরাস কি জিনিস, সবসময় এই জিনিসটা মনে রাখবা, যে বহিস্থ প্রোটিন এবং অন্তস্থ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডটা কেমন হবে? ভালো করে দেখো, আমাদের কিন্তু ডিএনএ প্লাস আরএনএ থাকে, বুঝছো? আমাদের কি থাকে? ডিএনএ এবং আরএনএ থাকে। কোষে ডিএনএ আরএনএ থাকে, কিন্তু তুমি দেখো এদের ক্ষেত্রে কি? ডিএনএ অথবা আরএনএ। তাহলে এখানে কি ফোকাস রাখবো আমি? এখানে ফোকাস রাখবো এই যে অথবা, এই জিনিসটার দিকে, যে ভাইরাসের ডিএনএ এবং আরএনএ একসাথে থাকতে পারে, এটা মিথ্যা কথা। আইদার ডিএনএ অথবা আরএনএ। ব্যাকটেরিয়াতে দুইটাই থাকে, মানুষের কোষে দুইটাই থাকে একসাথে। এবার এই ছবিটা এজন্য দেওয়া হয়েছে কারণ উদ্দীপকে এই ছবিগুলো আসতে পারে, দিয়ে কথা বলতে পারে। দেখো, প্রথম যেটা দণ্ডের মতো না, টিএমভি যেটা, এটা দণ্ডাকার একটা ভাইরাস। তাহলে ছবিগুলো বারবার দেখে দেখে একটু শিখতে হবে। এটা দেখো, বহুভুজাকৃতি না, বর্তুলাকার না। তাহলে টিআইভি হচ্ছে বর্তুলাকার, টিআইভি বর্তুলাকার। এটা দেখে কি মনে হচ্ছে? মাথা বড়, লেজ ছোট, তাদেরকে আমরা ব্যাঙাচি বলি। তাহলে টি2 যেটা, সেটা ব্যাঙাচি আকৃতির। দেখো, টি4টা ব্যাঙাচি, টি6টাও ব্যাঙাচি, তাই না? মাথা বড়, লেজ ছোট। এরপর চলে আসি পোলিও।
দেখো এটা যেমন বর্তুল, এটা বর্তুল বা গোলাকার, রাইট? গোলাকার। দেখো পোলিও, গোলিও, গোলাকার। ভ্যাকসিনিয়া দেখো পাউরুটি আকৃতি, দেখে মনে হচ্ছে না একটা পাউরুটি? ভ্যাকসিনিয়া মানে এইভাবে মনে রাখবা, ভাত, ভাতসিনিয়া, ভাত পাউরুটি, কেউ ভাত খাবে কেউ পাউরুটি খাবে, এই তো ভাতসিনিয়া, ভাতসিনিয়া পাউরুটি। এবার ইনফ্লুয়েঞ্জার কাছে চলে আসি। দেখো ইনফ্লুয়েঞ্জা ডিম্বাকার, এটা ইন্ডিয়া দ্বারা অনেকে মনে রাখে। ইনফ্লুয়েঞ্জা, ইন ডিয়া ডি, ডিম্বাকার, ইন্ডিয়া। তো আমি এইভাবে মনে রাখতাম যে ডিম দেয় না, পুলিশ ধরলে ডিম ইন করে দেয় না, ভেতরে দেয় না, তাহলে ডিম ইন দেয়, ভেতরে দেয়, তাহলে ডিম্বাকার কারা? ইনফ্লুয়েঞ্জা। আবার এখানে চলে আসি, দেখো এইচআইভি গোলাকার, তাহলে গোলাকার গুলো দেখো একসাথে মনে রাখবা। এইচআইভি গোলাকার, আমি একটু শেখাবো একটু পরে কিভাবে মনে রাখতে হয়। ইবোলা ভাইরাসটা দেখো সিলিন্ডার আকৃতির, তাই না? সিলিন্ডার আকৃতির। ওকে। অ্যাডিনো ভাইরাসটা কাইন্ড অফ কিছু বলা নাই এখানে। দেখো করোনা ভাইরাসটা দেখছো সূর্যের মতো মনে হচ্ছে, মুকুটের মতো, মুকুটে পালক থাকে না, এর গায়ের উপর পালক না, সূর্যের কি আলোক রশ্মিগুলো ছড়িয়ে পড়ে না? দেখো করোনা মানে মুকুট, করোনা মানে সূর্য, ওটা করোনা ভাইরাস। সো ছবিগুলো আমরা দেখলাম। এবার চলে আসি আমরা ভাইরাসের জড় বৈশিষ্ট্য এবং জীবীয় বৈশিষ্ট্য। এটা মনে রাখার খুব সহজ ট্রিক আছে, আমি দেখাচ্ছি তোমাদের। দেখো যখনই জড় দেখবা অধিকাংশই তোমার পছন্দ হবে না, না 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 এই টাইপের। যেমন দেখো তো, কোষ নয়, আণুবীক্ষণিক নয়, অতি আণুবীক্ষণিক। খেয়াল করছো? না বোধক। কোষ নয়, আণুবীক্ষণিক নয়, তাহলে কোষ না হলে অকোষীয়, আণুবীক্ষণিক নয় হলে অতি আণুবীক্ষণিক, রাইট? দেখো সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোম কিছু নেই, নিজস্ব কোনো এনজাইম নেই। বিপাকীয় এনজাইম মানে হচ্ছে বিক্রিয়ার এনজাইম, নিজস্ব কোনো এনজাইম নেই। খাদ্য গ্রহণ করে না, পুষ্টিক্রিয়াও নেই, সবকিছুই না বোধক। তুমি বলবা যে একটা কাঠ কেমন হইতে পারে, এইটাই কাঠ কি? অকোষীয় ধরা যাক, বা একটা মাটি অকোষীয়, বিপাকে এনজাইম নাই, পুষ্টি গ্রহণ করে না, খায় না, শারীরিক বৃদ্ধি নাই। বুঝতে পেরেছো? আবার দেখো ভাইরাসকে জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম নয়, স্বাধীনভাবে প্রজননক্ষম নয়, নিজের সংখ্যা বাড়াইতে পারে না সে একা একা। ব্যাকটেরিয়া ফিল্টারে ভাইরাস ফিল্টার যোগ্য নয়। বলতো কেন ফিল্টার যোগ্য নয়? কারণ ব্যাকটেরিয়া আকারে বড়, যে ফিল্টারে ব্যাকটেরিয়া আমি ফিল্টার করবো ব্যাকটেরিয়াটা আটকে যাবে। ভাইরাস তো খুবই পুচকি, ভাইরাস নিচে পড়ে যাবে। ভাইরাসকে কেলাসিত করা যায়, দেখো রাসায়নিক পদার্থ যেগুলা, নট কোষ, রাসায়নিক পদার্থকে কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করানো যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন বা দ্রবণ তৈরি করা যায়, তলানীকরণ করা যায়। তো ভাইরাস যদি কোষ টোষ কিছু একটা হইতো তাহলে এগুলো তো থাকতো না, এগুলো তো ভালো বৈশিষ্ট্য না, তাই না? সব না বোধক। জীবকোষের বাইরে ভাইরাস নিষ্ক্রিয়, জলের মতো নিষ্ক্রিয়, না বোধক। ভাইরাসের দৈহিক বৃদ্ধি নেই, পরিবেশের উদ্দীপনা সাড়া দেয় না, না বোধক। ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন, নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র, এটা তো আমরা জানি। তার মানে কি বলছে এখানে দেখছো? প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, নো সেল মেমব্রেন, নো সাইটোপ্লাজমিক অঙ্গাণু, নো নিউক্লিয়াস, নো ক্রোমোজোম, এটাই বলছে, তাই না? তাহলে এই লাইনটার পেছনে কিন্তু না বলা আছে। এবার চলে আসি ভাইরাস, দেখেন অ্যাসিড খাওয়ার লবণ প্রতিরোধ করতে সক্ষম। আচ্ছা রাসায়নিক পদার্থ, তো রাসায়নিক পদার্থকে প্রতিরোধ করবে বা যুক্ত হবে, এই তো। ওদিকে দেখো তো অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। অ্যান্টিবায়োটিক তো ভাইরাসের দেহে প্রতিরক্ষা সৃষ্টি করার কথা না। অ্যান্টিবায়োটিক অ্যান্টি ব্যাকটেরিয়াল, তাহলে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করে। তাহলে তোমরা একটু জেনে রাখো তো, ভাইরাসকে মারতে তাহলে কি লাগে? ইন্টারফেরন। কি লাগে? ইন্টারফেরন। দেখো ভাইরাস, ব্যাকটেরিয়া, আইতে হচ্ছে ইন্টারফেরন। তাহলে ভাইরাসকে যদি তুমি মারতে চাও ইন্টারফেরন লাগবে। দেখো সেকেন্ড ক্যারেক্টারটা দেখো, সেকেন্ড লেটারটা, এটা সেকেন্ড লেটার কি? এ না? তাহলে অ্যান্টিবায়োটিক। দেখো এ আবার ব্যাকটেরিয়া মারে, দেখছো? তাহলে ইন্টারফেরন দিয়ে তুমি ব্যাকটেরিয়া মারতে পারবে না, অ্যান্টিবায়োটিক দিয়ে তুমি ভাইরাস মারতে পারবে না। ডান? আচ্ছা এবার চলে আসি ভাইরাসের কি কি জীবীয় বৈশিষ্ট্য আছে। তবে প্রথম শর্ত হচ্ছে এজন্য ভাইরাসকে কোষের ভেতরে আসতে হবে, কোন একটা মানুষের শরীরে প্রাণী শরীরে ভর করতে হবে, উদ্ভিদের শরীরে ভর করতে হবে। দেখো ভর করলেই সে নিজের সংখ্যা বৃদ্ধি ঘটাইতে পারে। কি করতে পারে? নিজের সংখ্যা বৃদ্ধি। খেয়াল করছো
বংশ বৃদ্ধি লেখে নাই, কারণ ভাইরাস তো ভাই কোষ না। তাহলে রাসায়নিক পদার্থ কোনো কিছু যদি বাড়ে সংখ্যা বৃদ্ধি বলবো, নট বংশ বৃদ্ধি বলবো, তাই না? ভাইরাস সংখ্যা বৃদ্ধি বা মাল্টিপ্লিকেশন করতে পারে। 2, নতুন সৃষ্ট ভাইরাস যে বৈশিষ্ট্য আগের যে ভাইরাস থেকে আসে সেই ভাইরাসের মতোই হয়, অনুরূপ সৃষ্টি হয়, মাঝে একটু চেঞ্জ হতে পারে। এই যে দেখো অনুরূপ সৃষ্টি হচ্ছে কি, আমি আমার সন্তান জন্ম দিই, সে তো আমার মতো 4 হাত পায়ের মানুষ, তাই না? অনুরূপ, তাহলে এটা কি জীবী বৈশিষ্ট্য না? তাহলে আমাদের মতো বৈশিষ্ট্যগুলো এখানে থাকবে। এবার দেখো ভাইরাসের দেহ জেনেটিক বস্তুর ডিএনএ কিংবা আরএনএ থাকে, সাথে প্রোটিন থাকে। এই যে দেখছো কিংবা শব্দটা এখানে দেওয়া হয়েছে, এটার দিকে একটু খেয়াল রাখবে। অথবা, তো ডিএনএ কিংবা আরএনএ থাকা মানে কি, এটা একটা জীবীয় বৈশিষ্ট্য, তাই না? আবার দেখো বাধ্যতামূলক পরজীবী। পরজীবী মানে কি, অন্যের উপর জীবন ধারণ করে যে জীব। তাহলে ভাইরাসটাকে কেন জীব বলছে? কারণ ভাইরাস অন্যের উপর গিয়ে ক্ষতি করতে পারে। ভাইরাসে পরিব্যক্তি বা মিউটেশন হয়, এটা সহজ জিনিস। দেখো দিস ইজ এ ভাইরাস, সে আজকে ধরা যাক রোগ সৃষ্টি করার ক্ষমতা এরকম, কয়েকদিন পর সে নিজেকে চেঞ্জ করছে, তার রোগ সৃষ্টি করার ক্ষমতা এরকম হয়েছে, অথবা তার রোগ সৃষ্টির ক্ষমতা ডিক্লাইন করছে। দুটোই হতে পারে। করোনা ভাইরাস যখন প্রথম আসলো, কোভিড-19, খালি রোগ সৃষ্টি করতেছে, কিছুদিন পর দুর্বল হয়ে গেল না, হয়েছে কিনা? তাহলে এইটাকে বলা হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি। মানে এর যে ডিএনএ আছে না বা আরএনএ আছে না, এইটাতে যে চেঞ্জটা হয় এটার নামে মিউটেশন। এটা ভালো পাওয়ারফুল হইতে পারে আর নিজে দুর্বল হয়ে যেতে পারে। তাহলে বলো, এরা আমাদের মিউটেশন হয় না, মিউটেশন হয় আমাদের ক্যান্সার হয়, তাহলে এদেরও এটাতে মিউটেশন হয়। তাহলে এটা জীবের বৈশিষ্ট্য, ঠিক কিনা? এদের অভিযোজন ক্ষমতা আছে, আমাদের অভিযোজন ক্ষমতা আছে না? আমরা বিভিন্ন পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে নিতে আমরা কি করি, ওই পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করে ফেলি। এদেরও খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা আছে, বাট সব সময় দেখো খাপ খাইয়ে নিতে নিতে অনেকে পারে, কেউ পারে না। এটাও তো জীবের বৈশিষ্ট্য, রাইট? লাস্টেরটা দেখো, এদের জিনগত পুনর্বিন্যাস দেখা যায়। এই যে দেখো এখানে কোনো চেঞ্জ হইলো না, কিন্তু সামহাও এখানে কি হইলো, জেনেটিক রিকম্বিনেশন হলো। আমি তোমার বলি এটা একটা ব্যাকটেরিয়া, পড়াচ্ছি ভাইরাস কিন্তু আঁকলাম ব্যাকটেরিয়া। মন খারাপ তোমাদের? দেখো ব্যাকটেরিয়ার এটা ডিএনএ, ব্যাকটেরিয়ার এটা ডিএনএ, এটা ভাইরাসের দেহের ভেতরে আসছে, একটা ভাইরাস এর দেহের মধ্যে আসছে, এই ভাইরাসের ডিএনএ এটা দেখছো এর সাথে যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়েছে কিনা? তো ভবিষ্যতে যদি এই ভাইরাসের এই পার্টটা সাথে ব্যাকটেরিয়ার অল্প একটু পার্ট নিয়ে সে বের হয়, এই যে ব্যাকটেরিয়া একটু পার্ট নিছে, নিয়ে এটা একটা ভাইরাস হয়ে গেছে, তাহলে বলো তো এর মধ্যে কি আমরা পুনর্বিন্যাস দেখলাম না, রিকম্বিনেশন, নতুন কিছু কম্বাইন হয়েছে না এখানে? হয়েছে কিনা? হয়েছে কিনা? আগে এর মধ্যে এটা ছিল, এই যে আগে তো এটা ছিল, এখন দেখো এটার সাথে নতুন একটা পার্ট, ব্যাকটেরিয়ার পার্ট যুক্ত হয়েছে। দিস ইজ কল জেনেটিক রিকম্বিনেশন। রিকম্বিনেশন কিন্তু হয়, জীবের মধ্যে হয়, কেমিক্যালসের হয় না। তাহলে ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে, তার মানে ভাইরাসের একটা জীবীয় বৈশিষ্ট্য। তাহলে দেখো কয়েকটা শব্দ দেখো, পরিব্যক্তি বা মিউটেশন মানে হলো এখানকার তথ্যের চেঞ্জ, আর জিনগত পুনর্বিন্যাস শব্দের অর্থ হলো এখানে নতুন কিছু অ্যাড হয়েছে। ঠিক আছে? আচ্ছা, সো আমরা এটা পড়লাম, পরীক্ষায় কিন্তু আসবে যে এর জীবীয় বৈশিষ্ট্য কি, জল বৈশিষ্ট্য কি, কিংবা জীব এবং জলর যোগসূত্র কি, একই উত্তর, ওইটাই লিখতে হবে, আসবে পরীক্ষায়। হিয়ার ইজ ভাইরাস। হোয়াট ইজ দিস? দিস ইজ ভাইরাস। খেয়াল করো, ভাইরাসের বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ গঠন আসতে পারে। ভৌত গঠন, বাহ্যিকটাকে কিন্তু বলা হয় ভৌত। ভৌত মানে বাইরে থেকে যেটা দেখা যায়। আর একটা হতে পারে রাসায়নিক গঠন। দুই ধরনের গঠন চাইতে পারে। ওকে, এই জিনিসটা আমি নিজে যখন ইন্টারমিডিয়েটে পড়তাম আমার খুব কষ্ট হইতো, আমি বুঝতামই না যে কখন কি লিখবো, বারবার রিভিশন দেই আর খালি ভুলে দেই। দেখো বাহ্যিক গঠন মানে কি, যেটা তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ। ভৌত গঠন মানে কি, যেটা বাইরে থেকে দেখতে পাচ্ছ, স্পর্শ করতে পারছো, রাইট? কি কি? বাইরে প্রোটিন আছে, সরি প্রোটিন লেখা যাবে না, বুঝছো? কারণ রাসায়নিকটা যখন বলবো তখন প্রোটিন লিখবো। বাইরে যেটা আবরণ তার নাম ক্যাপসিড, আর ভেতরে যেটা আছে এটার নাম নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। আর আরো একটা আছে দেখো বাইরে আবরণ, এটার নাম হলো এনভেলপ। সবার থাকে না এনভেলপটা, সবার থাকে না। তাহলে আবার দেখো এই যে ভেতরে কিছু একটা আছে, এটা নিউক্লিক অ্যাসিড, এই বাইরে এটা আছে ক্যাপসিড, আর এই যে যেটা দেখতে পাচ্ছ দিস ইজ এনভেলপ। তাহলে ভাইরাসের ভৌত গঠন যখন পড়বা তখন এই জিনিসটা কথা বলবো, ঠিক আছে? তো এখানে একটা জিনিস দেখো, ক্যাপসিড থেকে কিছু জিনিস পড়তে হবে। রাসায়নিক গঠন যদি আমি বলি, বলো তো ক্যাপসিডের জায়গায় বলতে হবে না প্রোটিন
ভাইরাসের রাসায়নিক গঠনে বলবো না প্রোটিন, নিউক্লিক অ্যাসিডের জায়গায় বলবো না আবার নিউক্লিক অ্যাসিড। আর এনভেলপের জায়গায় কি বলবো, যে এনভেলপটি কি দ্বারা তৈরি, লিপিড দ্বারা তৈরি বা লিপো প্রোটিন দ্বারা তৈরি বা শর্করা দ্বারা তৈরি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো এখানে কয়টা টার্ম পড়তে হবে, কয়টা জিনিস পড়তে হবে যেটা তোমার পরীক্ষায় আসবে। 1 নম্বর টার্ম দেখো কি, সেটা এই ক্যাপসিড কাকে বলে, এইটা পড়তে হবে। দেখো ক্যাপ মানে হচ্ছে আবরণ, বুঝছো? আর আইডি শব্দটা যেখানে দেখবা মনে রাখবো সদৃশ, তাহলে বলো তো ক্যাপসিড মানে কি, আবরণ সদৃশ। তাহলে দেখো এই যে ভেতরে নিউক্লিক অ্যাসিড, তার বাইরে যেটা আছে এটা আবরণ সদৃশ না, আবরণের মতো না? তাহলে ভাইরাসের অন্তঃস্থ নিউক্লিক অ্যাসিডটির চারদিকে প্রোটিনের যে আবরণটি থাকে তার নামই হচ্ছে ক্যাপসিড। প্রোটিনের যে আবরণ তার নামই হচ্ছে ক্যাপসিড। এখন প্রশ্ন হলো ভাইয়া ক্যাপসিডের ছোট্ট একটা পার্টের নাম কি, এই পার্টটার নাম কি, এই পার্টটার নাম কি? খুবই সহজ, ক্যাপসিডের ছোট্ট একটা পার্টের নাম হচ্ছে ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার, এই দেখো মিয়ার শব্দের অর্থ কিন্তু কি, পার্ট। মিয়ার শব্দের অর্থ পার্ট, তাহলে ক্যাপসিডের পার্ট ক্যাপসোমিয়ার। ক্লিয়ার? তোমরা কি জানো যে তোমার হাতে যদি আমি দুইটা অপশন দেই, একটা হলো নিউক্লিক অ্যাসিড দেই আর বাইরে যদি প্রোটিনটা দেই, কোন পোরশনটা তোমার ক্ষতি করবে? নিউক্লিক অ্যাসিড কিন্তু ইউজুয়ালি ক্ষতি করে না, মাঝে মাঝে করে, কিন্তু বাইরের যে প্রোটিনটা আসলে রোগ সৃষ্টি করে এইটাই। আমার দেহে যদি না, আমি যদি একটা চিংড়ি মাছ খাই, আমার দেহে আসার সাথে আমার অ্যালার্জি শুরু হবে। কারণ কি, ওই চিংড়ির যে প্রোটিনটা, আনডাইজেস্টেড প্রোটিনটা, ওইটাকে আমার শরীর শত্রু হিসাবে কাউন্ট করে, প্রোটিনটাকে। তাহলে বলো তো কার অ্যান্টিজেনিক ক্ষমতা আছে? ক্যাপসিড যে প্রোটিন দ্বারা তৈরি, এইটা আমার দেহে গিয়ে ক্ষতিকর বা অ্যান্টিজেন হিসাবে কাজ করে। ঠিক আছে, তাহলে না এই ভাষা যখন ঢুকবে আমার দেহ এটাকে অ্যান্টিজেন হিসাবে যদি ট্রিট করে, হাঁচি আসবে না? হাঁচি আসবে কিনা? তো এইটা আবার হাঁচির উদ্রেক ঘটায়। কোনটা? এই যে ক্যাপসিডটাই হচ্ছে আমাদের ক্ষতিকর উপাদান বা অ্যান্টিজেন, এবং এইটাই আমাদের হাঁচির উদ্রেক ঘটাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাদের হাতে আর কি কি থাকতে পারে? আর একটা জিনিস থাকতে পারে, দেখো এই আবরণটা সবার থাকে না, বুঝছো? এই আবরণটার নাম হচ্ছে পেপলোমিয়ার। কি নাম? পেপলোমিয়ার। যে সকল ভাইরাসে এই আবরণটা আছে তাদেরকে আমরা বলি এনভেলপড ভাইরাস। কি বলা হয়? এনভেলপড ভাইরাস। ওকে, এইটা থাকলেই সেই ভাইরাসকে আমরা বলি আবরণীবদ্ধ বা এনভেলপড ভাইরাস। তো যাই হোক না কেন, দিস ইজ কল্ড পেপলোমিয়ার, এনভেলপড ভাইরাস বা লিপো ভাইরাস বলা যেতে পারে। তাহলে দেখো এটা ভাইরাসের নাম, যাদের হচ্ছে পেপলোমিয়ার আছে, তাহলে জিনিসটার নাম পেপলোমিয়ার, যাদের থাকবে তাদেরকে লিপো ভাইরাস বলবো বা এনভেলপড ভাইরাস বলবো। মনে থাকবে এখানে কি কি পড়লাম, রাসায়নিক গঠন পড়লাম, বাহ্যিক গঠন পড়লাম, একই জিনিস। বাট এখানে পড়লাম যে প্রোটিনটাই আসলে অ্যান্টিজেন বা খারাপ জিনিস হিসেবে কাজ করে, এটাই আমাদের হাঁচির উদ্রেক ঘটায়, এটাই রোগ সৃষ্টি করে এবং এটাই আমাদের দেহের সাথে যুক্ত হয়। বুঝছো? এই প্রোটিনটাই আমাদের সাথে যুক্ত হয়, প্রোটিনটাই আমাদের ক্ষতি করে, অ্যান্টিজেন হিসেবে কাজ করে, হাঁচির উদ্রেক ঘটায়। আর কি পড়লাম? এই আবরণটা যাদের আছে তাদেরকে এনভেলপড ভাইরাস বলে। এই আবরণটার নাম হচ্ছে পেপলোমিয়ার, ইউজুয়ালি লিপিড অথবা লিপোপ্রোটিন দ্বারা তৈরি। লিপিড বা লিপোপ্রোটিন। তাহলে বলো তো আমি যদি সাবান দিয়ে হাত ধুই তাহলে কি লিপিডটা গলে যাবে না? তাহলে এই ভাইরাসগুলো মেরে ফেলা কিন্তু বেশ সহজ। করোনা ভাইরাসের কথা ভাবো, কোভিড-19 যে ভাইরাস, SARS-CoV-2। করোনা ভাইরাসে আমরা বলছিলাম না হাত স্যানিটাইজ করো, সাবান দিয়ে হাত দাও, সাবান বা ডিটারজেন্ট, রাইট? কারণ কি, তাদের এনভেলপ আছে, এটা লিপিড দ্বারা তৈরি বা লিপোপ্রোটিন দ্বারা তৈরি, ধুবা সাথে সাথে গলে যাবে। ওকে, তাহলে যাদের এইটা আছে তাদেরকে এনভেলপ ভাইরাস বলে কিংবা তাদেরকে লিপো ভাইরাস বলে। আর জিনিসটার নাম কি? পেপলোমিয়ার। দেখো পি দিয়ে শুরু হয়েছে, জিনিসটার নাম পেপলোমিয়ার, আর যাদের আছে তারটা এল দিয়ে শুরু হয়েছে, এটা কেমিক্যাল দিয়ে শুরু করছে। তো যাই হোক, এবার আসি আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা পরীক্ষায় আসবে 100% লিখে রাখো ফর এমসিকিউজ। ওকে, এক এক করে চলে আসি। ইউজুয়ালি এই আকৃতি অনুযায়ী এটা ইম্পর্টেন্ট এবং নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী এটা ইম্পর্টেন্ট। আমি তোমাদের শেখাবো কেমনে পড়তে হয়, টেনশন করবা না। দেখো তো প্রথমটার নাম কি? দণ্ডাকার। না, ট্রিক শিখাই দিচ্ছি, এটা না পড়ে, এই চ্যাপ্টার না পড়ে কোনোভাবে পরীক্ষা হলে যাবে না। মনে রাখবা দণ্ডাকারটা আমরা এইভাবে মনে রাখবো, মন্ডাকার। কিভাবে মনে রাখবো? মন্ডাকার। মর জায়গায় আমি এম দিছি না, তাহলে সবার নামের মাঝখানে কি থাকবে বলতো? এম থাকবে। সবার নামের মাঝখানে কি থাকবে? এম থাকবে। এই যে দেখো
টোবাকো এম মোজাইক ভাইরাস, দেখছো এই যে এম, তারপর আলফা মোজাইক ভাইরাস, এখানে এম আছে না। মামস ভাইরাস MUMPS, এখানে এম আছে কিনা। তাহলে আমি এইভাবে মনে রাখতাম সবসময়, দণ্ডাকার ভাইরাস গুলাকে আমি বলতাম মন্ডাকার ভাইরাস, মটা মানে এম। তাহলে এই সকল ভাইরাসের নামের মাঝখানের ক্যারেক্টারটা, লেটারটা এম হবে। ঠিক আছে, এবার চলে আসি আমরা গোলাকার। তাহলে গোলাকারটা আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখবা গোলাকারটা আমাদের চোখে একটা ক্যামোফ্লেজ ক্রিয়েট করছে। গোলাকার কিন্তু আসলে এর লম্বা লম্বা জিনিস থাকবে তাদের নামের মাঝখানে, গোলটা গোল নয়, ঠিক আছে, এইরকম থাকবে। সাথে একটাই শুধু ব্যতিক্রম আছে, ওইটাকে আমি একটু পরে বলতেছি। হ্যাঁ, সেটা আছে ডেঙ্গুল, এইভাবে মনে রাখি আমি, ডেঙ্গুল। তাহলে ডেঙ্গু ভাইরাসটা কি গোলাকার ভাইরাস না? আবার চলে আসি, দেখো গোলাকার ভাইরাস বেসিক্যালি গোলাকার দ্বারা মনে রাখা যায় না, লম্বা লম্বা। এই যে দেখো পোলিও, POL আছে কিনা, লম্বা না। IO মাঝখানেটা লম্বা কিনা, TIV মাঝখানেটা লম্বা কিনা, HIV মাঝখানেটা লম্বা কিনা। এইটাই শুধু একটু প্রবলেম, এটা আমি এভাবে মনে রাখি ডেঙ্গুল। ওকে, ডেঙ্গুল গোলাকার ভাইরাস। আচ্ছা, এবার চলে আসি আমরা ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকৃতি। ওই যে পাউরুটির মতো তোমাদের আমি দেখাইছিলাম না, পাউরুটি কি, ভাত না থাকলে পাউরুটি খাবো, ভাতসিনিয়া বা ভ্যাকসিনিয়া ভাইরাস। এই যে দেখো হারপিস এবং ভ্যাকসিনিয়া। তো এটা মনে রাখার কি উপায় দেখো, সেটা হচ্ছে পাউরুটি আকৃতি বহুভুজাকার। দেখো যারা হা ভাত তারাই পাউরুটি খাবে, তাদের ভাত নাই। হা ভাত মানে কি, ভাত নাই। তাহলে হারপিস ভ্যাকসিনিয়া পাউরুটি আকৃতির। ঠিক আছে, 4 নাম্বারটাতে চলে আসি ব্যাঙ্গাচি আকৃতির। ওই যে ব্যাঙ্গাচি আকৃতি বলতো কেমন, এটা নাম দেখে মনে হয় যে এই যেটা মাথা, এটা লেজ। তাহলে কি T2 T4 T6 ইত্যাদি ইত্যাদি, তাই না? দিস ইজ ব্যাঙ্গাচি আকৃতি। এবার সিলিন্ডার আকৃতির চলে আসি। সিলিন্ডার আকৃতির কিন্তু একটা অলরেডি আমরা দেখে আসছি, এখানে শুধু একটা আছে। দেখো এখানে আরেকটা আছে, সিলিন্ডার আকৃতি। আচ্ছা বলো তো, সিলিন্ডার যদি আনতে চাও মোটর গাড়িতে করে আনা লাগবে না? আনা লাগবে কিনা? এবং স্ট্রিক্টলি মেনটেন করতে হবে না? সিলিন্ডার ফট করে ফাইটা যেতে পারে, তো ফট করে ফাটবে নাকি বুম করে ফাটবে? বুম করে ফাটবে। আরেকটা দেখো ইবোলা, ইবোলা ভাইরাস। ঠিক আছে, এই দুটো একটু কষ্ট করে মনে রাখবা। দেখো ইবোলা ভাইরাস এতটাই খারাপ ভাবে আক্রমণ করে যে আমাদের এই জায়গার কোষগুলো ফেটে যায়, ব্লিডিং হইতে থাকে। বুঝছো, এইসব জায়গার কোষ ফেটে যায়, ব্লিডিং হইতে থাকে, খুবই ভয়ঙ্কর। তখন তাকে কি করতে হবে, মোটর গাড়িতে নিয়ে যাইতে হবে, যাওয়ার সময় সিলিন্ডার তার মুখে দিতে হবে, ধরা যাক। ঠিক আছে, একটু চেষ্টা করবা। 6 নাম্বারটা এবং এটা লাস্ট, ডিম্বাকার। তোমাদের মনে নাই ডিম্বাকার কিভাবে মনে রাখছিলাম আমরা? ডিম্বাকার, ডিম ইন করে দিতে হবে, তাই না? ইনফ্লুয়েঞ্জা, তাই না? ইনফ্লুয়েঞ্জা। প্রিয় স্টুডেন্ট, আমরা আরেকবার চলে আসি। দণ্ডাকার যেগুলা সেগুলো আসলে মন্ডাকার, এম থাকবে, TMV, আলফা MV মানে আলফা আলফা মোজাইক ভাইরাস। এছাড়াও আর কি আছে, এছাড়া মামস ভাইরাসের মাঝখানে এম আছে। এবার চলে আসি আমরা গোলাকার ভাইরাস। গোলাকারের মধ্যে আবার লম্বা লম্বা জিনিস থাকে, পোলিও, রাইট, TIV, রাইট, HIV। তাহলে গোলাকার গুলোর মাঝখানে এরকম আয়ের মতো আছে, জাস্ট একটা এক্সেপশন, দ্যাট ইজ ডেঙ্গু ভাইরাস, এটা। ঠিক আছে, এরপর চলে আসি ঘনক্ষেত্রাকার, আয়তাকার বা পাউরুটি আকৃতি। ওকে, পাউরুটি মানে কি, যার হা ভাত, হারপিস ভ্যাকসিনিয়া। এরপর চলে ব্যাঙ্গাসি। ব্যাঙ্গাসির মাথাটা বড়, লেজটা ছোট, তার মানে সবগুলো টি ভাইরাস গুলা, রাইট, টি সিরিজের ভাইরাস গুলা। সিলিন্ড্রিক্যাল বলতো কখন আমরা সিলিন্ডার ইউজ করবো, গ্যাস টাস দিব মুখে, যখন আমাদের ইবোলা ভাইরাসে সব ফেটে যাবে মোটর গাড়িতে, যখন আমাদের হসপিটালে নিয়ে যাবে তখন। মোটরিস্টিক ভাইরাস, ইবোলা ভাইরাস, ক্লিয়ার। অ্যান্ড লাস্টটা ডিম্বাকার। ডিম কখন দিব, ডিম ইন কখন করো, পুলিশ যখন নিয়ে যাবে তখন, তাই না? বা ইন্ডিয়া, এভাবে মনে রাখতে পারি। আচ্ছা, এবার চলে আসি নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী।
নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী শুধু আমরা একটা মনে রাখবো, সেটা হলো তোমাকে আমি একটা জিনিস শেখাই দিই, দেখো যেটা আরএনএ, বুঝছো? একটা জিনিস শেখাই দিই, কখনো কিচ্ছু না পারলে, ট্রিক না মনে থাকলে যেন এইভাবে মনে রাখতে পারো। আরএনএ মানে হচ্ছে পরিচিত যেগুলা, হ্যাঁ পরিচিত মানুষের যেগুলো রোগ হয়, ভয়ঙ্কর যেগুলো, দেখো পরিচিত এবং ভয়ঙ্কর সবগুলোই কি আরএনএ। এই যে দেখো তো, টোবাকো মোজাইক ভাইরাস মানুষের পরিচিত এবং ভয়ঙ্কর রোগ হয়। টোবাকো খাইলে কি হয়? মানুষের ক্যান্সার ট্যান্সার হয়ে যেতে পারে। এইচআইভি দেখো, এইচআইভি থেকে এইডস হয়। ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। পোলিও বাংলাদেশ থেকে নিধন হয়ে গেছে, কিন্তু পোলিওতে মানুষজন কি হতো? বিকলাঙ্গ হয়ে যেত। মামস হয়ে মানুষের এখানে ফুলে যায়। রেবিস, জলাতঙ্ক বা কুকুর কামড় দিলে যেটা, নভেল করোনা ভাইরাস, কিছুদিন আগে তো বহু লোক মারা গেল। এখন বলো তো সব পরিচিত ঠেকতেছে কিনা? পরিচিত ঠেকতেছে কিনা? আমি আরেকবার চলে আসি, যেগুলো পরিচিত এবং মানুষের রোগ ডিরেক্টলি কানেক্টেড। টোবাকো মানুষের ওরাল ক্যান্সার ক্রিয়েট করতে পারে, রাইট? টোবাকো মোজাইক ভাইরাস, এইচআইভি, কিংবা হচ্ছে ডেঙ্গুর কথা বলো, করোনা ভাইরাসের কথা বলো, এইচআইভির কথা বলো, কিংবা হচ্ছে আর কিসের কথা বলা যেতে, মামসের কথা বলতে পারি আমরা, রেবিস বা জলাতঙ্কের কথা আমরা বলতে পারি। কিন্তু উপরেরটাতে যাও তো, এইরকম কোনো নাম আছে? টি2, ভ্যাকসিনিয়া, ভেরিওলা, এডিনোহার্পিস, মিলতেছে? মিলতেছে না। তাহলে আমি পার্সোনালি বলবো যে তুমি এই ট্রিকটা যদি মনে রাখো, তাহলে তোমাকে আর কোনো সূত্র পড়তে হবে না, বুঝছো? আরএনএ ভাইরাস কিন্তু এগুলা। আর ডিএনএ ভাইরাস যেটা, আমি এভাবে মনে রাখতাম, টিটুর ভাই টিপু, এই যে টিপু কি করে? অ্যাড করে, অ্যাড। টিটুর ভাই টিপু অ্যাড করে, টিভি অ্যাড করে। তাহলে টিটু মানে টি2 ভাই, ভেরিওলা এবং ভ্যাকসিনিয়া, টিআইভি অ্যাড করে, অ্যাড হচ্ছে এডিনো ভাইরাস, বুঝছো? এখানে একটা ইন্টারেস্টিং একটা এমসিকিউ আছে, যে এমসিকিউটা শুধুমাত্র তোমরাই পারবা, বাকিরা মনে রাখতে পারবে না। সেটা কি দেখো তো, সেটা হলো এই যে দেখো, কোলিফাস, এই দুইটা ডিএনএ ভাইরাস হচ্ছে এক সূত্রক ডিএনএ ভাইরাস। ওকে, দেখো কোনটা সেটা? এটা কি ফাইনাসাই X174M13 কোলিফাস। ওকে, আবার দেখো আরএনএ ইউজুয়ালি এক সূত্রক হয়, কিন্তু রিও ভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস, এগুলো হচ্ছে দ্বিসূত্রক ভাইরাস। তাহলে দয়া করে প্লিজ, এটা 100% আমি বলছি, এটাতে একটু সময় দিও, আধা ঘন্টা সময় দিবা, ঠিক আছে? ডান। এবার চলে আসি আমরা আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাসের পার্থক্য। বুঝতেই পারতেছো, আরএনএ সূত্রাকার, আর ডিএনএ গুলা হচ্ছে কাদের ক্ষেত্রে থাকে? ওই যে ওই টাইপের গুলোর মধ্যে থাকে। আরএনএ ভাইরাসের ভেতরে আরএনএ থাকে, ডিএনএ এর ভেতরে ডিএনএ থাকে, বুঝতে পারছো? তো এখানে আরএনএ ভাইরাস দেওয়া আছে উদ্ভিদ কোষে রোগ সৃষ্টি করে, ডিএনএটা দেখো প্রাণী কোষে রোগ সৃষ্টি করে। কিন্তু একটা জিনিস খেয়াল করছো, এখানে একটা জিনিস খেয়াল করছো, যে আরএনএ গুলা এখানে উদ্ভিদ প্রাণী দুই জায়গায়, দেখো এই যে দেখো উদ্ভিদ কোষে রোগ সৃষ্টি করতেছে, আবার এই যে উপরে গুলো দেখো প্রাণী কোষে রোগ সৃষ্টি করতেছে। সো ওখানে যেগুলো দেখতেছো পার্থক্যের মধ্যে, এগুলো জাস্ট মানে মনে হয় বক্স ফিল আপ করার জন্য দেওয়া হয়েছে। আগে এইটা আমি আলোচনা করলাম, আবার বক্সে গিয়ে আমি দেখতেছি যে কনফিউজিং জিনিস। সো ইউজুয়ালি উদ্ভিদের রোগ সৃষ্টি করে, কি সাধারণত এই শব্দটা দিয়ে বলছে আরএনএ ভাইরাস গুলা। কিন্তু আমরা দেখলাম এখানে মানুষের যে রোগ সৃষ্টি করে সেগুলো সব ডিএনএ ভাইরাস। যাই হোক না কেন, উদাহরণগুলো এখানে দেওয়া আছে, তাহলে আগে যেটা আমরা পড়লাম ওই উদাহরণগুলো আমরা এই জায়গায় দিব, যে টিটুর ভাই টিপু অ্যাড করে, আর এখানে কি দিলাম, ওই যে মানুষের চেনা রোগগুলো এখানে দিয়ে দিলাম। তাহলে এইটা মনে থাকবে তোমার, এটা মনে থাকবে, এখানে যদি উদ্ভিদের কথা বলতে হয় এখানে উদ্ভিদ, এটা মনে থাকবে। এখানে যেহেতু আরএনএ ভাইরাস, তাহলে এটা মনে থাকবে। আর উপরেরটা যদি এইটা মনে রাখতে পারলে আর এইটা মনে রাখতে পারলেই তোমার দেখো এই পার্থক্যটা ডান। এবার আমরা একটা ইম্পর্টেন্ট টপিকে মুভ করছি। এখান থেকে কিন্তু ছোট ছোট প্রশ্ন আসতে পারে। ভিরিয়ন, ভিরয়েড, প্রিয়ন এবং স্যাটেলাইট মনে রাখবা হচ্ছে এইটা অ্যাকচুয়ালি ভাইরাস, বুঝছো? এইটা হলো ভাইরাস, আর এগুলো ভাইরাস না, এগুলো ইনকমপ্লিট ভাইরাসের মতো। এগুলো ভাইরাস না, কি না? এরা ভাইরাস না, ভাইরাস নয়, কিন্তু রোগ সৃষ্টি করে। কার মতো? ভাইরাসের মতো রোগ সৃষ্টি করে। তাহলে আমরা এদেরকে কি বলতে পারি? যে ভাইরাসের মতো এজেন্ট, তাই না? ভাইরাসের মতো এজেন্ট আমরা বলবো সাব ভাইরাল
এজেন্ট। ওকে, ওইটা ভাইরাস, কমপ্লিট ভাইরাস, কিন্তু এগুলো ইনকমপ্লিট ভাইরাস ধরা যাক। সো এবার আমরা চলে আসি, কোথায় চলে আসি, সেটা হলো প্রথমটা ভাইরাস কেন বলছে এইটা আমরা একটু দেখি। দেখো কেন আমি এটাকে কমপ্লিট ভাইরাস বললাম। দেখো তো ভাইরাস হইতে গেলে কি লাগে, এটা নিউক্লিক অ্যাসিড লাগে না? তাহলে নিউক্লিক অ্যাসিড, বাইরে একটা প্রোটিন আবরণ লাগে না, যেটার নাম ক্যাপসিড বা প্রোটিন আবরণ, রাইট? আর কি লাগে, এরা হচ্ছে রোগ সৃষ্টি করতে পারে, রোগ সৃষ্টি করতে পারে। এই তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে। তিনটা বৈশিষ্ট্য থাকলেই, ক্যাপসিডের জায়গায় আমি প্রোটিন লিখে রাখি তাহলে আরো বেটার দেখায়। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা তৈরি হবে এবং রোগ সৃষ্টি করতে পারবে। তাহলে দেখো এই যে লেখা আছে নিউক্লিক অ্যাসিড এবং একে ঘিরে প্রোটিন বা ক্যাপসিড তৈরি একটা কমপ্লিট ভাইরাস, যেটা কি করতে পারে দেখো, সংক্রমণ বা রোগ সৃষ্টি করতে পারে, তাই না? তাহলে ওই তিনটা জিনিস মানে কি বলতো, সম্পূর্ণ ভাইরাস না? ওই তিনটা মিলে মানে কি সম্পূর্ণ ভাইরাস না? এই জন্য এটাকে বলা হয় ভাইরাস বা ভাইরাস পার্টিকেল। কি বলে? এটাকে বলা হয় ভাইরাস পার্টিকেল। তাহলে দেখো ভাইরাস থেকে আমি যদি ভির এই কথাটা নেই, এই ফার্স্ট পার্টটা যদি নেই, আর পার্টিকেলের বদলে যদি আমি অন দেই, তাহলে ভির অন বা ভিরিয়ন হচ্ছে না? অন মানে কিন্তু পার্টিকেল, একটা জিনিস, ঠিক আছে? তাহলে ভিরিয়ন মানে কি? ভিরিয়ন মানে হচ্ছে কমপ্লিট ভাইরাস। কমপ্লিট ভাইরাস মানে কি? ওই তিনটা, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং রোগ সৃষ্টি, রাইট? বাট নিচের গুলাতে দেখো, ভিরয়েডে যদি আমরা চলে আসি, এখানে দেখো ভিরয়েডে কি আছে, নিউক্লিক অ্যাসিড আছে কিন্তু নো প্রোটিন, রোগ সৃষ্টি করতে পারে। প্রিয়নের কাছে দেখো এখানে আবার নিউক্লিক অ্যাসিড নাই কিন্তু প্রোটিন আছে প্লাস রোগ সৃষ্টি করতে পারে। দেখছো, একটা দুইটা, একটা নাই, একটা দুইটা, এটা নাই। ক্লিয়ার? তাহলে ভিরয়েডের যদি সংজ্ঞা দিতে হয় তাহলে কি বলবা? ভিরয়েড হচ্ছে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড সমন্বয়ে তৈরি একটি উপাদান যা রোগ সৃষ্টি করতে পারে। একটু বলে রাখি, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো ডিএনএ কিন্তু খুবই ভোলাটাইল, আনস্টেবল। তাহলে নিউক্লিক অ্যাসিড হিসেবে আমরা কাকে চুজ করবো বলো তো? আরএনএ কে চুজ করবো না? তাহলে দেখো ভিরয়েডে আরএনএ থাকবে, রোগ সৃষ্টি করবে, মানে নিউক্লিক অ্যাসিড থাকবে এবং রোগ সৃষ্টি করবে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে আরএনএ যদি আমরা দেইও, অনেক বড় আরএনএ দিলে তো, আবরণ যেহেতু নাই, অনেক বড় আরএনএ দিলে তো নষ্ট হয়ে থাকবে মাটিতে কোথাও পড়ে থাকলে, রাইট? তাহলে এই আরএনএটা কিন্তু ক্ষুদ্র হবে, মাত্র কয়েকশো নিউক্লিওটাইড দ্বারা তৈরি। এই জিনিসটা ভালো করে দেখো, একটি ক্ষুদ্র আরএনএ যা রোগ সৃষ্টি করতে পারে। কেন ডিএনএ এর কথা বললাম না আমি এখানে সুই ভাই? নিউক্লিক অ্যাসিড এবং রোগ সৃষ্টি করতে পারে, কিন্তু নিউক্লিক অ্যাসিডের জায়গায় কেন আমি আর নিউক্লিক অ্যাসিড দিলাম? হোয়াই নট ডি নিউক্লিক অ্যাসিড? কারণ ডি নিউক্লিক অ্যাসিড আলাদা থাকতে পারে না, নষ্ট হয়ে যায়, এই জন্য আমি আরএনএ দিব। আবার আরএনএ দিলে, বড় আরএনএ দিলে নষ্ট হয়ে যাবে, এই জন্য ছোট আরএনএ দিব। তাহলে একটি ক্ষুদ্র আরএনএ যা রোগ সৃষ্টি করতে পারে তার নাম হচ্ছে ভিরয়েড। এবার চলে আসি, দেখেন এখানে আবার নিউক্লিক অ্যাসিড নাই, প্রোটিন আছে। তাহলে একটি প্রোটিন পার্টিকেল, যেটা শুধুই প্রোটিন পার্টিকেল যেটা রোগ সৃষ্টি করতে পারে, তার নাম প্রিয়ন। দেখো এটা হচ্ছে আরএনএ পার্টিকেল, এই জন্য ভিরয়েডস। আর প্রিয়নটা দেখো, প্রি মানে হচ্ছে প্রোটিন, প্রি মানে হচ্ছে প্রোটিন, প্রোটিন পার্টিকেল যেহেতু অন, প্রিয়ন। তো যাই হোক না কেন, এখন এখানে শুধু ভিরয়েডে কি এটা পড়লেই হবে? ভিরয়েড কি এটা শুধু পড়লে হবে না, ভিরয়েড কি রোগ সৃষ্টি করতে পারে এই ধরনের জিনিসগুলো পড়তে হবে। এই জন্য আমি যেভাবে মনে রাখি, দেখো ভিরয়েড, ড আছে না? তাহলে এক এক করে চলে আসি। দেখো ভিরয়েড, উদ্ভিদ, তাহলে ভিরয়েড বা শুধুমাত্র আরএনএটা কার রোগ সৃষ্টি করে? উদ্ভিদের রোগ সৃষ্টি করে। কেমনে মনে রাখলাম? ভিরয়েড, উদ্ভিদ, ঠিক আছে? উদ্ভিদের রোগ সৃষ্টি করতে পারে। এবার দেখো তো আমাদের হেপাটাইটিস এ বি সি ডি ই আছে না? তাহলে হেপাটাইটিস ডি যেটা, দেখো ভিরয়েড, হেপাটাইটিস ডি, তাহলে হেপাটাইটিস ডিটাকে আমরা ভিরয়েড বলি। তাহলে এবার বলো তো, হেপাটাইটিস ডি যে ভাইরাসের কথা আমরা বলি, এই ভাইরাসটা কেমন? কিছুই না, এটা একটা আরএনএ পার্টিকেল উইদাউট প্রোটিন আবরণ। আরএনএ পার্টিকেল যেটা আমাদের রোগ সৃষ্টি করতে পারে প্রোটিন আবরণ ছাড়া। আরএনএ পার্টিকেল রোগ সৃষ্টি করতে পারে প্রোটিন আবরণ ছাড়া, ঠিক আছে? তাহলে আরেকবার চলে আসি, ভিরয়েড, ভিরয়েড কার রোগ সৃষ্টি করে? উদ্ভিদের। যেমন নারিকেল গাছ একটা উদ্ভিদ, নারিকেল গাছে দেখেন একটা রোগ সৃষ্টি করে, ক্যাডাং, ড, ক্যাডাং। তারপর হেপাটাইটিস ডি যেটা প্রাণীতে রোগ সৃষ্টি করে, সেটা কি? ভিরয়েড, সেটা হচ্ছে হেপাটাইটিস ডি,
সবগুলো ড ড। এবার প্রিয়নে চলে আসি। প্রিয়নটা খুবই ইউনিক। শোনো, এই প্রিয়নের কিন্তু আবিষ্কারটা খুবই ইউনিক। সেটা হলো যে প্রিয়ন হচ্ছে প্রোটিন। একটা সময় গিয়ে ওই যে যারা নরখাদক ছিল, বুঝছো, নিজের পরিবারের ধরা যাক হচ্ছে বয়স্ক মানুষ মারা গেছে, তো মারা গেলে ওকে কেটে গুড়ে খেয়ে ফেলতো, এই ধরনের একটা ব্যাপার ছিল। তো খাওয়ার পর দেখা যেত যে ভবিষ্যতে ওই ফ্যামিলির মানুষজনের মেন্টাল প্রবলেম দেখা যাচ্ছে, মানসিক সমস্যা দেখা যাচ্ছে, কারণ ব্রেন এফেক্টেড হয়েছে। তো পরবর্তীতে ধারণা করা, ওরা তখন ভাবে যে হয়তোবা যে মারা গেছে আমাদের ওই বয়স্ক আত্মীয়, সে এখন কষ্টে আছে। হ্যাঁ, কষ্টে আছে, যে কারণে আমাদের ফ্যামিলির মানুষজনের আসর পড়ছে। ব্যাপারটা শুধু তা না, যে লোকটা মারা গেছে তার শরীর তো প্রোটিন নির্মিত, তাই না? তার প্রোটিন যখন আমাদের শরীরে আসছে, আইসা ব্রেনের ভেতরে গিয়ে ওইটা রোগ সৃষ্টি করছে, ফলে আমাদের কি পাগলামি শুরু হয়ে গেছে। এই যে যেমন ধরো এই যে মানুষের ক্রুটসফেল্ড, এগুলো কিন্তু মানসিক, এগুলো কিন্তু ব্রেনের রোগ, ব্রেনের কারণে কিন্তু পাগলামি হয়। তারপরে যে ছাগলের স্ক্র্যাপি, পাগলা ছাগল আর কি, ভেড়া এবং ছাগলের স্ক্র্যাপি। এই যে দেখো ম্যাট কাউগুলা ম্যাট, পাগল হয়ে যায়। তাহলে প্রোটিন থেকে কিন্তু এই জিনিস আছে, ক্রুটসফিল্ড, ম্যাট কাউ, তারপর হচ্ছে স্ক্র্যাপি। তো এই নামগুলো যদি মনে না থাকে, এর শুধু নাম রাখবা। ক্যাডাং রোগ বলে নারকেল গাছের একটা রোগ আছে, যেটা ভিরয়েড দ্বারা হয়। তাহলে বাকি যে রোগগুলো প্রিয়ন দ্বারা হয়। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পারছো। হোয়াট ইজ স্যাটেলাইট? স্যাটেলাইট অ্যাকচুয়ালি ন্যাকেড ভাইরাস। কি ভাইরাস? ন্যাকেড ভাইরাস। এই যে দেখো, ভালো করে দেখো, নিউক্লিক অ্যাসিডটা আছে, পোষক দেহের মধ্যে অন্য আরেকটা ভাইরাসের সহায়তায় সে প্রতিলিপি তৈরি করে। তার মানে সে যদি প্রতিলিপি তৈরি করতে চায়, তাহলে আরেকটা ভাইরাসের হেল্প লাগে। মানে সে কি ধরা যেতে পারে? এই যে দেখো, যখন কোনো প্রোটিন আবরণ দ্বারা স্যাটেলাইট ভাইরাস এ কিন্তু ফাঁকা, দেখছো, কোনো আবরণ নাই। তাহলে প্রোটিন আবরণ দ্বারা যখন আবৃত হয়ে যাবে, তখন আমরা এটাকে স্যাটেলাইট ভাইরাস বলবো। তো স্টিল সে কি অবস্থায় আছে? নগ্ন অবস্থায় আছে। তাকে এমন আবরণ করতে হবে, আবরণ দেওয়ার জন্য বা নিজেকে রেপ্লিকেট করার জন্য, সংখ্যা বাড়ানোর জন্য আরেকটা ভাইরাসের উপর নির্ভর করবে। যে এর আবরণ হয়ে যাবে, কাপড় চোপড় পেয়ে যাবে প্রোটিনের, তখন এটাকে আমরা স্যাটেলাইট ভাইরাস বলবো। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে এই দুইটা পড়বা আর এইটা পড়বা, পরীক্ষায় এই 1, 2, 3 এইটা আসে। এখান থেকে ভাই চিত্র লাগবে, এটা আমার সময় ইম্পর্টেন্ট ছিল, এখন ইম্পর্টেন্ট আছে। চিত্র আর্ট করা কিন্তু খুবই সহজ। দেখছো, সিম্পল। দেখছো, এরপর এগুলো আছে আকো, এগুলো হচ্ছে সবগুলাই স্পর্শক তন্তু, বুঝছো, এগুলো দ্বারা স্পর্শ করলো, এগুলো নাম হচ্ছে স্পাইক, কাটা। ওকে, আর এখানে একটা কলার দিতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এই যে ভাইরাসটা আমরা ছবি অ্যাড করতেছি, T2 ফাজ ভাইরাস, এর মধ্যে ডিএনএ দিতে হবে। তার পরীক্ষায় যদি প্রশ্ন আসে T2 ব্যাকটেরিওফাজ, এরা কিন্তু ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে বা ব্যাকটেরিয়া দেহের ভেতরে ঢোকে, এই ভাইরাসটার দেখতে কেমন? মাথা বড়, লেজ ছোট, তাহলে এটা ট্যাডপোল ভাইরাস বা ব্যাঙাচি আকৃতির ভাইরাস। প্রশ্ন আসবে T2 ভাইরাসের ভেতরের নিউক্লিক অ্যাসিডটা কোন ধরনের? ডি নিউক্লিক অ্যাসিড নাকি আর নিউক্লিক অ্যাসিড? ডি নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, তাই না? ঠিক কিনা? এই চিত্রটা আসবে। তো এই চিত্রটা দেখো, যখন খুলে ফেলছে এটা, তখন কিন্তু এই যে ভেতরে এইটা দেখা যাচ্ছে, ডিএনএটা দেখা যাচ্ছে, দেখছো? তো সবগুলো মোটামুটি সেম, এইটার ওইটা একইভাবে অ্যাড করবা, একইভাবে। তো এখানে আমরা যেটা করছি না, এইভাবে দিয়ে এখানে আমরা এরকম দিছি না, ওইটার ক্ষেত্রে দেখো এইরকম করে দিছে, দেখছো, এইরকম করে দিছে। তারপর আবার সেম, তাই না? এটা এবারে গোলাকার না করে এইভাবে দিছে। ঠিক আছে, দিস ইজ ডিএনএ। ডান। তাহলে এখানে নাম কি কি দেখো, এটা মাথা, এটা লেজ, এটা কলার টাই যেটা আর কি, দিজ আর স্পর্শক তন্তু, এগুলো হচ্ছে স্পাইক। আর এইটা হচ্ছে কি বেসমেন্ট না? বলতো এটা কি বেস প্লেট বা নিচের দিকে বেসমেন্ট না? নিচে লিখবা চিত্র T2 ফার্স্ট ভাইরাস বা T2 ব্যাকটেরিয়া ফার্স্ট। তাহলে এই চিত্রগুলো লিখতে হবে। আবার বলো, এটা কি? এটা হচ্ছে কি মাথা, রাইট? এটা কি মাথা, এটা কি নিউক্লিক অ্যাসিড, এটা কি কলার, এটা কি লেজ, এটা কি স্পর্শক তন্তু, এটা কি বেস প্লেট, এইটা কি স্পর্শক তন্তু, রাইট? ডান। সো এখন আমরা চলে আসি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এইটা পরীক্ষায় কিন্তু আসবে। দেখো সংখ্যা বৃদ্ধি কিভাবে করে,
সংখ্যা বৃদ্ধি। কার ক্ষেত্রে বলছে সংখ্যা বৃদ্ধি বলো তো? টি2 ক্ষেত্রে বলছে সংখ্যা বৃদ্ধি। টি2 সংখ্যা বৃদ্ধি কিভাবে করে? দুই ভাবে করে। একটা পড়লে পড়াটা এমনি পারা যায়, একটা হলো লাইটিক চক্রের মাধ্যমে করে। লাইটিক চক্র তার মানে এটা কি একটা চক্রীয় একটা বিক্রিয়া হবে না? ঘটনা ঘটবে না? শুরু করবে শেষ করবে এই জায়গায় এসে, কোন একটা জায়গায় প্রবেশ করবে আবার এই জায়গা থেকে বাইর করবে, মাঝখানে যে ঘটনাটা ওইটাই চক্র। লাইটিক মানে হচ্ছে যে চক্রে লাইসিস ঘটে, ভেঙে যায়। কে ভাঙে জানো? ব্যাকটেরিয়া ভাঙে। পড়তেছি ভাইরাস কিন্তু ভাঙতেছি ব্যাকটেরিয়া। তাহলে বলো তো এই ভাইরাসটা যে এই চক্রটা সম্পন্ন করে, তাহলে ব্যাকটেরিয়া ভাঙা মানে কি? সে ব্যাকটেরিয়াকে ছিদ্র করে ভেতরে ঢোকে, ব্যাকটেরিয়া সমস্ত জিনিসে ব্যবহার করে, নিজের সংখ্যা বাড়ায়, ব্যাকটেরিয়াটাকে লাইসিস করে বের হয়ে আসে, এই তো। তাহলে আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখি। এই ছবিটা এখানে দেওয়া আছে, ছবিটা আর্ট করা শিখবা, বুঝছো? তাতে মার্ক বেশি। প্রথম যে ধাপ দেখো, এই যে দেখো এখানে একটা টি2 ভাইরাস এসে ল্যান্ডিং করছে। প্রথমে ল্যান্ডিং করছে, ল্যান্ডিং করার সময় দেখো স্পর্শক তন্তুগুলোর মাধ্যমে সে ল্যান্ডিং করছে। কোনগুলো? এই যে এগুলার মাধ্যমে। তাহলে বলো তো এই মেমব্রেনের প্রোটিনগুলোর সাথে এই ভাইরাসের প্রোটিনগুলোর মধ্যে একটা সংযোগ হবে না? পরস্পরকে চিনে নিবে না? চিনে যখন নিবে তখনই তো এন্ট্রি দিবে। তাহলে এখানে রিসেপ্টর প্রোটিনগুলো চিনে নেয়, নেওয়ার পর এই যে ভাইরাসটা আছে না, ভাইরাসটা ছোট হইতে থাকে, বুঝছো? ছোট হইতে থাকে, এটা ছিদ্র হয়, এই ছিদ্র দিয়ে যে এর ভিতরে যে ডিএনএটা আছে না ওইটা প্রবেশ করে। এই যে দেখো প্রবেশ করতেছে, যেটা এই যে পরের ছবিটা এই যে এখানে দিছে। তাহলে এটার নাম হলো পেনিট্রেশন বা অভ্যন্তরে প্রবেশ। প্রথমে ছিল কি ল্যান্ডিং এন্ড অ্যাটাচমেন্ট, তারপর একটা কি পেনিট্রেশন। কে পেনিট্রেট করে? তার খোলসটা পেনিট্রেট করে না, তার প্রোটিন বা ক্যাপসিড আবরণটা পেনিট্রেট করে না, শুধু নিউক্লিক অ্যাসিডটা পেনিট্রেট করে। বলো যে নিউক্লিক অ্যাসিড কি ডিএনএ না? একটু আগে যে ছবিটা দেখলাম। এবার দেখো এই যে ব্যাকটেরিয়া যে আছে, ব্যাকটেরিয়া কোষের মধ্যে কিন্তু একটা প্রবলেম দেখা দিল। সেটা হলো ব্যাকটেরিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে আর ভাইরাসেরও ডিএনএ আছে। এখন দুইটা জিনিস তো একসাথে থাকতে পারে না, আইদার একসাথে ফিক্স হয়ে তাদেরকে বন্ধুত্ব করতে হবে অথবা একটা আর একটাকে মেরে ফেলবে। পাওয়ারফুল কে এখানে? ভাইরাস, যে বাইরে থেকে এসে ভেতরে ঢুকলো, ডাকাচ্ছে না। এখন দেখো সে কি করছে, সে ভেতরে ঢুকছে, ঢুকে করে কি এই ব্যাকটেরিয়ার যে মেশিনারিজ গুলো আছে না, বিশেষ করে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ যে জিনিসগুলো আছে না, এগুলোকে আকৃষ্ট করবে। সে কাকে আকৃষ্ট করেছে ভাই? আমি ধরলাম আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করবে। দেখো এটা কিন্তু ডিএনএ, ভালো করে দেখো এটা ডিএনএ, কিন্তু সে আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করবে। কার? এই আরএনএ পলিমারেজ এনজাইমটা, এটা কার? এটা ব্যাকটেরিয়া নিজের না, এই যে আরএনএ পলিমারেজটা নিজের না। এটাকে যখন আকৃষ্ট করবে তখন সেইটা কার কাছে যাবে? ভাইরাসের কাছে যাবে, ভাইরাসের ডিএনএ এর কাছে। ওখানে গিয়ে সে আরএনএ পলিমারেজ কেন নিলাম জানেন? কারণ এই আরএনএ পলিমারেজটা ভাইরাসের ডিএনএ এর কাছে গিয়ে ভাইরাসের ডিএনএ থেকে একটা এমআরএনএ তৈরি করে। কি তৈরি করে? এমআরএনএ। বলেন তো এমআরএনএ কোথায় যায়? রাইবোজোমে যায়। তাহলে এখানকার এমআরএনএটা এবার ব্যাকটেরিয়ার রাইবোজোমে, সব জিনিস ব্যাকটেরিয়া রাইবোজোমে যাবে, গিয়ে প্রোটিন তৈরি করবে না? সেই প্রোটিনটা যদি সে তৈরি করে তাহলে এটা কি ভাঙিয়ে ফেলবে না? বিষাক্ত প্রোটিন দিয়ে ভাঙিয়ে ফেলবে। এই যে টুকরা 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 হয়ে গেছে, দেখছো? আমি আরেকবার বলি, আমিও ডিএনএ, আরেকটা ডিএনএ আছে, আমি ওই ডিএনএটাকে ধ্বংস করবো। খুবই সিম্পল, আমার কিচ্ছু নাই, আমি বাসায় আগে আক্রমণ করছি। আমি যেহেতু ডিএনএ, আমি এখন কি করবো? প্রোটিন তৈরি করব। তাহলে আমাকে আরএনএ তৈরি করতে হবে। তাহলে আরএনএ পলিমারেজ এনজাইমটাকে আমার দিকে আকৃষ্ট করব, করে আমি একটা এমআরএনএ তৈরি করব। এমআরএনএটা ওই বাড়ির যে রাইবোজোম আছে, রাইবোজোমে যাবে, রাইবোজোমে গিয়ে একটা বিষাক্ত প্রোটিন তৈরি করবো। ওই বিষাক্ত প্রোটিন দিয়ে আমি আগে আমার যে কম্পিটিটর ডিএনএ আছে এটাকে ধ্বংস করবো। দেখো কম্পিটিটর ডিএনএটা ধ্বংস হয়েছে। তাহলে পরে এসে দেখো এই যে দেখো প্রায় নাই হয়ে গেছে, দেখছো? তার মানে এখন কি শুধু আছে? এগুলো ভাইরাল ডিএনএ না? দেখো তো। এবার পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে সেম ওই আরএনএ পলিমারেজকে দিয়ে আবার বিভিন্ন প্রোটিন বা এনজাইম তৈরি করা, করে ভাইরাল যে ডিএনএটা আছে না, এখন রেপ্লিকেশন করবে, নিজের ডিএনএ গুলোকে অনেকগুলো কপি করবে। ঠিক আছে, এই যে দেখো নিজে রেপ্লিকেশন করে অনেকগুলো কপি করলো, সংখ্যা বৃদ্ধি ঘটাইলো। এর সাথে সাথে আর কি করতে হবে? তুমি যদি এইটাই তৈরি করো তাই তো হবে না, তোমাকে এই বক্সগুলো তৈরি করতে হবে, তাই না? তোমাকে লেজগুলো তৈরি করতে হবে, তোমাকে কলার গুলো তৈরি করতে হবে, তোমাকে স্পাইক গুলো তৈরি করতে, তোমাকে স্পর্শক তন্তুগুলো ইউজ করতে হবে, তৈরি করতে হবে, রাইট? তাহলে এবার সে নিজের ডিএনএটা রেপ্লিকেশন করার পর সেই পার্ট গুলো এবার তৈরি করছে। দেখছি যে পার্ট 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 পার্ট। বলতো এখন পর্যন্ত এগুলো কার নিয়ন্ত্রণে চলে গেছে? ভাইরাসের। ব্যাকটেরিয়ার কেন নিয়ন্ত্রণ নাই? কারণ ব্যাকটেরিয়ার ডিএনএটাকে মেরে ফেলছে। এখন কি অ্যাসেম্বল হবে না? সবগুলো একসাথে জোড়া লাগবে না? এই দেখো এগুলো সব তৈরি হয়েছে, অ্যাসেম্বল হয়ে গিয়ে দেখো সত্যিকারের ভাইরাস তৈরি হয়ে গেছে। এবার কি করবে? এই ভাইরাসগুলো এবার আরেকটা প্রোটিন তৈরি করবে, যেটা লাইসিস ঘটায় ব্যাকটেরিয়ার। নাম কি? লাইসোজাইম না? লাইসোজাইম দেখো ব্যাকটেরিয়ার এই যে দেখো এই জায়গাটা ভেঙে ফেলছে, এই জায়গাটা, এই যে এই জায়গাটা ভেঙে ফেলছে।
তখন এগুলো এখন বাইরে চলে আসতেছে। এরা যখন বাইরে চলে আসবে, এরা কি পাশের কোষকে আবার আক্রমণ করবে না, অন্য ব্যাকটেরিয়াকে? তাহলে আমি আরেকবার বলি, ভাইরাস প্রথমে ল্যান্ডিং করে, অ্যাটাচমেন্ট করে ব্যাকটেরিয়ার উপরে। প্রবেশ করার পরপরই এখানে রিসেপ্টর প্রোটিনের বিক্রিয়া হয়, তখন ভাইরাসটা একটা ফোর্স ক্রিয়েট করে তার ডিএনএটাকে ভেতরে ঢুকাই দেয়, খোলসটা বাইরে রাখে। ভেতরে ঢুকে তার প্রথম টার্গেট হচ্ছে তার কম্পিটিটর ডিএনএটাকে মেরে ফেলা। আর ডিএনএকে মেরে ফেলার জন্য আমাকে এখন একটা এমআরএনএ তৈরি করতে হবে, আর এমআরএনএ তৈরি করতে গেলে আমাকে আরএনএ পলিমারেজ এনজাইমটাকে আকৃষ্ট করতে হবে। তাহলে ভাইরাল ডিএনএটা, এই যে ভাইরাল ডিএনএটা ব্যাকটেরিয়াল আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করবে, করে এটা এমআরএনএ তৈরি করবে, এমআরএনএ প্রোটিন তৈরি করবে ওই ব্যাকটেরিয়ার মেশিনারিজ ব্যবহার করে। ওই প্রোটিনটা কি করে, বিষাক্ত প্রোটিন ব্যাকটেরিয়ার ডিএনএটাকে মেরে ফেললো। এরপর কি করবে, সেম কাজটা বারবার করতে থাকবে, ওই আরএনএ পলিমারেজকে নিয়ে আসবে, নতুন এমআরএনএ তৈরি করবে, ওই এমআরএনএ আবার বিভিন্ন প্রোটিন তৈরি করবে, ওই প্রোটিনগুলো এনজাইম হিসেবে কাজ করবে, করে রেপ্লিকেশন প্রসেসটা ডান করবে। তাহলে ভাইরাল যে ডিএনএ গুলো অনেকগুলো হয়ে গেল। ভাইরাল ডিএনএ অনেকগুলো তৈরি হওয়ার পর দেখো বিভিন্ন পার্টস গুলো তৈরি করবে। দিস আর কল্ড কোট প্রোটিন। হোয়াট ইজ দিস? কোট প্রোটিন। কোট শব্দের অর্থ আবরণ, এগুলো হচ্ছে আবরণী প্রোটিন বা ক্যাপসিডের প্রোটিন। ক্যাপসিড মানে কি আবরণ না, কোট মানে কি আবরণ না, কোটিং। তাহলে সব পার্ট যখন তৈরি হয়ে গেল তখন অ্যাসেম্বল করবে। অ্যাসেম্বল করতেছে দেখো, করার পরে আরেকটা প্রোটিন তৈরি করে ব্যাকটেরিয়ার মেমব্রেনটা লাইসিস করে বের হয়ে আসে, যেটা একটা চক্র হলো এই জন্য চক্র, আর ব্যাকটেরিয়ার লেয়ার লাইসিস করলো এই জন্য লাইটিক চক্র। ডান। তাহলে দিস ইজ কল লাইটিক চক্র। একটা জিনিস কি তোমরা বুঝছো, অল্প সময়ের মধ্যে অনেকগুলো ভাইরাস তৈরি হলো, তার মানে এই ভাইরাসটা কি তীব্র ভিরুলেন্ট না, তীব্র সংক্রামক না? তাহলে মনে রাখবা, এখানে যে ভাইরাসটা আছে একে আমরা বলি তীব্র সংক্রামক, বায়োলজিতে এটাকে বলা হয় ভিরুলেন্ট। আর যদি কখনো এমন হয় এই ডিএনএটা আর এই ডিএনএটা একসাথে রিকম্বিনেশন হবে, একসাথে থেকে যাবে, তাহলে বলো তো ওইটাকে আমরা কি বলবো? টেম্পারেট বলবো না? টেম্পারেট বা সুপ্ত বলবো না? বলবো কিনা? তাহলে দেখো, লাইটিক চক্র পড়লাম, এবার আমরা লাইসোজেনিক চক্রে গিয়ে এই ব্যাপারটা দেখবো। ক্ষতিকর কিন্তু এটা বেশি, এটা কিন্তু চুপচাপ ঘটে, এটাও ক্ষতিকর কিন্তু এখানে বোঝা যায় না। এখানে কি হয় জানো, সাদা পটাকা বৈঠক হয়, দুইজন দুইজনের সাথে সন্ধি করে। কি করে, এই যে দেখো এখানে সেম ল্যান্ডিং অ্যাটাচমেন্ট ভেতরে ঢুকলো, এই যে দেখো এটা হলো ভাইরাসের ডিএনএ, এটা হলো ব্যাকটেরিয়ার ডিএনএ, এই দুটো একসাথে হইলো, দেখলেন? এই দেখেন ভাইরাসের ডিএনএ, এই দেখেন ব্যাকটেরিয়ার ডিএনএ একসাথে হইলো। তো এইটা যদি একসাথে যুক্ত হয়, এই জিনিসটাকে বলে প্রোফাজ। এই প্রোফাজটা পরীক্ষায় আসবে। হোয়াট ইজ প্রোফাজ? তোমরা বলবা লাইটিক না, কিন্তু লাইসোজেনিক চক্রে কি লিখবা? লাইসোজেনিক চক্র, যেহেতু এটা তোমরা লিখবা লাইসোজেনিক চক্রে যখন ভাইরাল ডিএনএ এবং ব্যাকটেরিয়াল ডিএনএ পরস্পরের সাথে যুক্ত হয়, রিকম্বিনেশন হয়, একটি মাত্র ডিএনএ হিসাবে নিজেদের প্রকাশ করে, এই ডিএনএটি কি বলে? প্রোফাজ। প্রোফাজ। তো বলো তো এখন স্টিল কার দখলে এইটা? এটা কিন্তু ব্যাকটেরিয়ার দখলে এখনো আছে, কিন্তু ব্যাকটেরিয়া বোঝে নাই তার মধ্যে শত্রুর ডিএনএ যুক্ত হয়েছে, ব্যাকটেরিয়া জানে না। এবার দেখো, ভাইরাস কিন্তু এবার সংখ্যা বৃদ্ধি করবে না, ব্যাকটেরিয়াটা সংখ্যা বৃদ্ধি করবে। দেখো, একটা ব্যাকটেরিয়া, দুইটা ব্যাকটেরিয়া হইলো। এবার একটা চিন্তা করো তো, দুইটা ব্যাকটেরিয়া দেখি, ব্যাকটেরিয়ার নিজের পার্টটা দুইটাতে গেছে কিনা, নিজের ডিএনএ গেছে কিনা, তলে তলে সে কি করছে, ভাইরাসের ডিএনএটাকে সে রেপ্লিকেট করছে কিনা দেখো। তারপরে এখন লাখ লাখ যদি ব্যাকটেরিয়া তৈরি হয়, লাখ লাখ ব্যাকটেরিয়ার মধ্যে ভাইরাসের ডিএনএটারও লাখ লাখ কপি থাকবে। ঠিক আছে, একটা কাজ করি, এই পোরশনটাকেই একটা কোষকে আমরা আলাদা করলাম, ব্যাকটেরিয়ার কোষকে করে এখানে দেখতেছি। এবার দেখছো কি হয়েছে, যদি কখনো মনে হয় ভাইরাসটার যে আমি বাইরে হয়ে যাব, দেখো ব্যাকটেরিয়াল ডিএনএ থেকে ভাইরাল ডিএনএটা আলাদা হয়ে গেছে, দেখছো, মুক্ত হয়ে গেছে। এবার বলো তো কি ঘটনা ঘটবে? ওই সেম ঘটনাটা না আগে যেটা ঘটছিল। এ কি করবে, এখানকার আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করবে, আরএনএ পলিমারেজের মাধ্যমে এমআরএনএ তৈরি করবে, এমআরএনএ এর মেশিনারি থেকে প্রোটিন তৈরি হবে, সেই প্রোটিনটা কি করবে, এটাকে ভাঙা ফেলবে। তারপর কি করবে, সে নিজেকে রেপ্লিকেট করবে, নিজের বিভিন্ন কোড প্রোটিন গুলো তৈরি করবে, করে নিজেকে আবৃত করবে, করার পর এরকম ভেঙে বের হয়ে আসবে না? তাহলে আপনি একটা জিনিস দেখছেন সুই ভাই, সেটা হলো এই চক্রটা বেসিক্যালি এই পর্যন্ত, এই অংশটার নামই হচ্ছে লাইসোজেনিক চক্র, বুঝছেন? আর এই জায়গাটার নাম কি বলেন তো? লাইটিক চক্র না? এই যে এখানে কিন্তু অনেকগুলো স্টেপ আছে, যে স্টেপগুলো দেখেনি, ওই যে ভাঙ্গা, হত্যা করা, নিজেকে সংখ্যা বাড়ানো, কোড প্রোটিন তৈরি। তো তোমরা কি জানো কেন এটাকে লাইসোজেনিক চক্র বলে? এই চক্রটাকে কেন লাইসোজেনিক চক্র বলে? কারণ এই চক্র এমন একটি চক্র যেটি একসাথে মুভ করতে করতে হঠাৎ করে লাইটিকে কনভার্ট হতে পারে। লাইসোজেনিক চক্র মানে কি? লাইসোজেনিক চক্র মানে এমন একটি চক্র যে চক্রটি চাইলে লাইটিক চক্রে জেনেসিস হইতে পারে, লাইটিক চক্রে পরিণত হইতে পারে। এই জন্য এর নাম লাইসোজেনিক চক্র। তো
লাইসোজেনিক চক্র মানে কি, যে চক্র বা যে বংশবৃদ্ধির চক্র লাইটিক চক্রে পরিণত হতে পারে। এখানে পড়বেন কোনটা, এখানে পড়বেন বিস্তারিত তো পড়বেনই, কিন্তু এখানে প্রোফাজের দিকে নজর দিতে হবে আপনাকে, প্রোফাজের দিকে নজর দিতে হবে, পরীক্ষা এটা আসবে। দুইটার মধ্যে আমরা যে পার্থক্য পড়ি, এটাতে দেখেন প্রোফাজ তৈরি হয়, ওইটাতে প্রোফাজ তৈরি হয় না, রাইট? এইটা ছিল হচ্ছে দেখেন চুপচাপ একসাথে ছিল, তাহলে এটা হচ্ছে টেম্পারেট বা সুপ্ত দশা, আর ওইটাতে কি ছিল, ভিরুলেন্ট, ভেঙে চুরে যাচ্ছে, ভিরুলেন্ট। তো যাই হোক স্টুডেন্ট, এবার আমরা চলে আসি ডেঙ্গুতে। হোয়াট ইজ ডেঙ্গু? ইটস নট ডেঙ্গু, ইটস ডেঙ্গি। তো তোমরা বলতে বলতে দেখো বাধ্য হয়ে লিখছে ডেঙ্গু, কিন্তু ব্র্যাকেটের মধ্যে আস্তে আস্তে দিচ্ছে ডেঙ্গি। আজ থেকে 20 বছর পর ওটা আর ডেঙ্গু থাকবে না, ডেঙ্গি হয়ে যাবে। এই বলো তো, ডেঙ্গু আকৃতি অনুযায়ী কোন ধরনের ভাইরাস? ডেঙ্গুল, গোলাকার ভাইরাস না, ঠিক কি না? তো ডেঙ্গু থেকে আমাদের কি পড়তে হবে? প্রথমে আমরা চলে আসি ডেঙ্গুর টাইপটা পড়তে হবে। ইটস এ ফ্লাভি ভাইরাস, যেটা আর একটা হলো ডেঙ্গি ভাইরাস। পরীক্ষায় আসবে, পরীক্ষায় কি আসবে দেখেন সুই ভাই, ডেঙ্গু এটা একটা জিনিস, আর ডেঙ্গু ভাইরাস দুইটা কি বলেন তো? দুই পাশে দুইটা কি? এটা ভাইরাসের নাম না, আর এটা রোগটার নাম না? এটার বদলে যদি পরীক্ষার মধ্যে থাকে এরকম ফ্ল্যাভি ভাইরাস, তাহলে বলেন ডেঙ্গু রোগ আর এটা ভাইরাসের নাম, তাই তো? ফ্ল্যাভি ভাইরাস একটা গ্রুপ, যার ভেতরে ডেঙ্গু ভাইরাস থাকতে পারে এবং আরো কোনো ভাইরাস থাকতে পারে। ওকে, তাহলে এবার আমরা এক এক করে চলে আসি। ডেঙ্গু একটি ভাইরাস ঘটিত রোগ, যে ভাইরাসের নাম হচ্ছে ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গি ভাইরাস অর ফ্ল্যাভি ভাইরাস। ক্লিয়ার? আমরা জানি ডেঙ্গু হচ্ছে ডিএনএ ভাইরাস, ঠিক আছে? এই ডেঙ্গু কি ডিএনএ ভাইরাস? না, ডেঙ্গু হচ্ছে আরএনএ ভাইরাস, ঠিক আছে? ডেঙ্গু হচ্ছে আরএনএ ভাইরাস, ভুল দিছে ওখানে। ডেঙ্গু একটা আরএনএ ভাইরাস, রাইট? তাহলে এক সূত্রকটা মিলতেছে না? আরএনএ তো এক সূত্রক হয়, ডেঙ্গু একটি এক সূত্রক আরএনএ ভাইরাস। তো ডেঙ্গু ভাইরাসটা বা ডেঙ্গি ভাইরাসটাকে তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে হবে, কারোর উপর ভর করে যায়। যে বাহক তাকে বলা হয় ভাইরাসের বাহক বা ভেক্টর। ফিজিক্সের ভেক্টর না, ভেক্টর মানে যে বহন করে। দেখছো এইডিস মশকি, যেটা এইডিসের এডিস এজিপ্টি এবং এইডিস অ্যালবোপিক্টাস। তো এরা দুইজন শুধু এটাই করে তা না, ইয়েলো ফিভার, তারপর হচ্ছে জিকা ভাইরাস, এই এই এইডিস এই কাজটা করে। এটা এতই খারাপ। আচ্ছা, তো বলো তো মশা বহন করে নাকি মশকি বহন করে? ডেফিনেটলি মশকি, কারণ মশা কিন্তু কখনো মানুষের রক্ত খায় না। পুরুষ যেগুলা মশা, ওরা পাতার রস, ফলের রস, ফুলের রস খায়। মশকিগুলার বাচ্চা ডিম ফুটানোর জন্য ওদেরকে কি করতে হয়, উষ্ণ রক্ত লাগে এবং প্রোটিন সমৃদ্ধ রক্ত লাগে, লিপিড সমৃদ্ধ রক্ত লাগে। আমাদের রক্তের মধ্যে প্রোটিন আছে, লিপিড আছে এবং উষ্ণতা আছে। মশকি তার ডিম ফুটানোর জন্য খায়। তাহলে মশকি যদি আপনাকে কাটতে আসে, আপনার আসলে কি দানশীল উদারতা তার প্রতি দেখানো উচিত, মারা উচিত না। আচ্ছা, কতজন মারা যায় গুরুত্বপূর্ণ না, এবার রোগের লক্ষণে চলে আসি। মনে রাখবা ডেঙ্গুকে আমরা 3টা স্টেজে ভাগ করি। কয়টা স্টেজে? 3টা স্টেজে। এই জিনিসটা কিন্তু অনেকে বোঝে না। ডেঙ্গু মানে 3টা আলাদা আলাদা কিছু না, 3টাই কিন্তু একই জিনিস। 1, 2, 3। প্রথম দিন যদি ডেঙ্গু তোমাকে আক্রমণ করে, তোমার জ্বর আসছে, এটাকে আমরা বলবো ডেঙ্গুর সাধারণ জ্বর, ডেঙ্গু ফিভার। তাহলে বলো তো ডেঙ্গুতে কি জ্বরের মতন লক্ষণ প্রকাশ পাবে না? দেখো তো শীত শীত ভাব লাগতেছে, হঠাৎ করে জ্বর হচ্ছে, উচ্চ তাপমাত্রা। ভাইরাল ফিভার কিন্তু খুবই উচ্চ হয়, 103 থেকে 105 ফারেনহাইট, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফিচার আছে এই জ্বরে, সেটা হলো প্রচন্ড পেইন হয়। কি হয়? পেইন হয়। পেইনটা সব জায়গায় হয়, স্পেশালি মেরুদণ্ডের পেইন বা কোমরে পেইন, এটা একটা বিশেষ লক্ষণ। তাহলে ডেঙ্গু জ্বরের সাধারণ জ্বরের মতোই কিন্তু স্পেশালিটি কি, মাথা ব্যথা, কোমর ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, এগুলো তীব্র হবে। আমার ডেঙ্গু 2-3 বার হয়েছিল, হ্যাঁ, আলাদা আলাদা ভেরিয়েন্ট দেওয়া অথবা। তো আমার কখনো ব্যথা হয় না, সাধারণ হয়েছে, বাট ডায়াগনোসিসে কিন্তু ডেঙ্গুই আসছে। তো একটা জিনিস দেখো, পরীক্ষায় আসবে যে ডেঙ্গু সাধারণ জ্বরে বা ডেঙ্গু সাধারণ জ্বর অবস্থায় প্রধান লক্ষণ কি? ব্যথা। ওকে, ব্যথা। কোথায় ব্যথা? সব জায়গায় ব্যথা, স্পেশালি কোমর বা মেরুদণ্ডে ব্যথা। কেমন ব্যথা? ব্যথা শুই না মনে হবে একটু নড়াচড়া করলে আরে মট মট করে মানে হাড্ডি ভেঙে যাইতেছে, বোন ক্রাশিং পেইন হবে। ওইটাই কিন্তু যে এখানে লিখছে হাড় ভাঙা জ্বর। আবার বলো,
যারা ঢাকা শহরে থাকো তাদের জানার কথা, তোমরা দেখছো, ঢাকার বাইরে যারা আছো তাদের এটা মনে থাকবে না। তো ঢাকায় যারা আছো এই সার্ভিসটা নাও, যে আমাদের এখানে দেখা ডেঙ্গু জ্বরে প্রচন্ড ব্যথা হয়, এই ব্যথাটাকে বলে হাড় ভাঙা জ্বর। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে হাড় ভাঙা জ্বর কি, বলবা ডেঙ্গু সাধারণ জ্বরে জ্বরের পাশাপাশি তীব্র ব্যথা হয়। বিভিন্ন জায়গায় ব্যথার মধ্যে বিশেষ করে কোমরের ব্যথা বা মেরুদণ্ডের ব্যথাটা তীব্র আকার ধারণ করে, মনে হয় হাড় ভেঙে যাচ্ছে, একেই বলা হয় হাড় ভাঙা জ্বর। ক্লিয়ার? এখন ডেঙ্গু তুমি ট্রিটমেন্ট করতেছো না, বাসার মধ্যে আসো, সাধারণ ম্যানেজমেন্ট গুলো করতেছো না। ডেঙ্গু সাধারণ ম্যানেজমেন্ট কি জানো? একটু পানি বেশি করে খাও, স্যালাইন খাও, আর মৌসুমি ফলের জুস খাও, বাসায় থাকো, রেস্ট করো, ডেঙ্গু এমনি ভালো হয়ে যাবে। কিন্তু আমরা এই যে জানি না যে পানি খাইলে এই জিনিসটা সরে। ভাইরাসের কিন্তু স্পেশালি কোনো ট্রিটমেন্ট তেমন একটা নাই পৃথিবীতে, বুঝছো? ভাইরাল ফিভার গুলোর ট্রিটমেন্ট সেভাবে ডেভেলপ করে নাই। অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ হলো ভাইরাস খুব নিজেকে দ্রুত চেঞ্জ করে, এবং ভাইরাসের অনেক ভেরিয়েন্ট থাকে। তো এটার জন্য ওষুধ বানাইছো, পরের দিন ওইটাই চেঞ্জ হয়ে গেছে, তখন ওষুধ কি করবা? সো এই জন্য এটা ইম্পর্টেন্ট যে ভাইরাল ফিভার গুলো অটোমেটিকলি ভালো হয়ে যায়। ওষুধ খাওয়া 7 দিনে ভালো হয়ে যাবে, ওষুধ না খেলে 1 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে, বাট ভালো হবে। সো জাস্ট সতর্ক থাকতে হবে। তাহলে কিভাবে সতর্ক থাকবো? পানি, ফ্লুইড ইত্যাদি ইত্যাদি। আর ব্যথার জন্য কি খাবা? ব্যথার জন্য প্যারাসিটামল খাবা। কি খাবা? প্যারাসিটামল। অ্যাসপিরিন খাওয়া যাবে না, একটু পরে আমি দেখাচ্ছি। দেখো, তুমি ট্রিটমেন্ট করছো, ছামাও তুমি ট্রিটমেন্টটা ঠিকঠাক করছো না, তখন তোমার শরীরে হেমোরেজ হওয়া শুরু হবে, ব্লিডিং শুরু হবে। তাহলে ব্লিডিং ফেজে তুমি চলে যাবে। এবার ব্লিডিং কোথা থেকে হবে? চোখের কোণা থেকে হতে পারে, নাক থেকে হতে পারে, মুখ থেকে হতে পারে, দাঁতের মাড়ি থেকে হতে পারে, প্রস্রাবের সাথে হইতে পারে, পায়খানার সাথে হইতে পারে, বুঝছো? যে কোনো জায়গায় ব্লিডিং হইতে পারে। এই যে দেখো, যখন জটিলতা দেখা দেয় এটাকে বলা হয় ব্লিডিং ডেঙ্গু জ্বর বা হেমোরেজিক ডেঙ্গু জ্বর। হেমোরেজ শব্দটা তো ব্লিডিং, হিম মানে রক্ত, হেমোরেজিক ডেঙ্গু জ্বর। দেখো, রোগীর নাক, মুখ, দাঁতের মাড়ি, ত্বকের নিচ বিভিন্ন জায়গায় হতে পারে, বমির সাথে রক্ত আসতে পারে, প্রস্রাব পায়খানার সাথে হতে পারে, চোখের কোণে হতে পারে। তাহলে দেখো, তোমার যদি কখনো দেখো তোমার ব্লিডিং হচ্ছে জ্বরের মধ্যে, স্কিনের নিচে ব্লাড দেখা যাচ্ছে, ভয় পায় না, এটা ক্যান্সার না, বাট এইটা একটা প্রমাণ যে তোমাকে এখনই হসপিটালে যাইতে হবে, তোমার বাসায় আর ম্যানেজ তোমাকে করা যাবে না। তুমি বলো তো, ব্লিডিং হওয়া মানে কি? প্লাটিলেট কমা না? ব্লিডিং হওয়া মানে কি? প্লাটিলেট কমা না? তাহলে এই সময় যদি তুমি টেস্ট করো, তাহলে প্লাটিলেটটাকে ভীষণভাবে হ্রাস পাওয়া দেখতে পাবো না? পাবা কিনা? এরপরও তুমি ট্রিটমেন্ট করো নাই, তাহলে এবার থার্ড স্টেজে তুমি চলে যাবা। এইটা একবার জমে মানুষের টানাটানি অবস্থা, বুঝছো? আইসিইউতে তোমার নিয়ে যাবে। এই জায়গায় যেটা দেখা যায় ডেঙ্গু শক সিনড্রোম। আমি একটু বলে রাখি শক শব্দের অর্থ কি। শক শব্দের অর্থ হলো তোমার শরীরে যে পরিমাণ রক্ত থাকার দরকার ছিল তোমার সারা শরীরের ডিমান্ড ফুলফিল করার জন্য, সেই পরিমাণ রক্ত আর নাই। ওকে? তাহলে আমার যদি 3 লিটার রক্ত শরীর থেকে পড়ে যায়, আমার তো 5-6 লিটার রক্ত দরকার শরীরের জন্য, 3 লিটার পড়ে গেছে, তাহলে আমার যদি এখন অবস্থা হয়, এই অবস্থার নাম কি? শক। কি? শক। SHOCK, শক। ওকে? তাহলে শক মানে কি বলো তো? তোমারে আমি একটা জিনিস বলি, বলো তো, ডেঙ্গুর সময় তোমার শরীরে প্লাজমা লিক হয়। একটা জিনিস দেখো, রক্ত থেকে পানিগুলো বের হয়ে যাওয়া শুরু করে। যদি প্লাজমা লিক হয়, প্লাজমাতে কি কি আছে বলো তো? এই রক্ত কণিকা থাকে আর পানি থাকে, ধরা যাক পানি। তো পানিগুলো যদি লিক হয়, তাহলে এই রক্ত কণিকাগুলো কি অনেক হয়ে গেল না তুলনামূলক? রক্তটা তখন ভারী, ঘন হবে না, কনসেন্ট্রেটেড হবে না? তাহলে এই অবস্থাটাকে তখন আমরা কি রক্তের কনসেন্ট্রেট হয়ে যাওয়ার অবস্থা বলবো না, হিমো কনসেন্ট্রেশন বলবো না। পরীক্ষায় যদি আসে হিমো কনসেন্ট্রেশন কি জিনিস, কি লিখবেন? লিখবেন হিম মানে রক্ত, কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘন হওয়া। তাহলে ডেঙ্গু শক সিনড্রোম অবস্থায় আমাদের প্লাজমা লিক হয়, বা প্লাজমা বা রক্তের পানি অংশ কমে যেতে শুরু করে। তখন আমাদের তুলনামূলক রক্ত কণিকার পরিমাণ বাড়ে বা রক্ত ঘন হয়ে যায়, এটাকে বলা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। তাহলে আমি কিছুক্ষণ আগে বললাম না, পানি লস হচ্ছে, পানি খাও, তাইলে তো তোমার এই হিমো কনসেন্ট্রেশন পর্যন্ত যাইতে হবে না। ডান। এখন প্রশ্ন হলো, ভাই এখন ডেঙ্গু শনাক্ত করবো কিভাবে? ভাইরাল জিনিস তোমার শরীরে আসার সাথে সাথে তোমার শরীরে কি ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি তৈরি শুরু হবে না? তো টেস্ট করো, টেস্ট করার সময় দেখবা যে এইগুলো পাবা, IgG, IgM, এগুলো হচ্ছে অ্যান্টিবডি। ভাইরাস আসছে, আমার শরীর এগুলো তৈরি করছে, এগুলো কি ভাইরাসের না, আমার শরীর তৈরি করছে, তাহলে এটা পাইতে পারো। 2 নম্বর হচ্ছে NS1 অ্যান্টিজেন পাবা। দেখো, নন স্পেসিফিক প্রোটিন 1, এটা আই না, NS1। নন স্পেসিফিক প্রোটিন মানে কি? তোমাদের কি মনে আছে ভাইরাস শুরুতে আমি বলেছিলাম যে ভাইরাসের রোগ সৃষ্টি করে ভাইরাসের যে আবরণটা আছে, সেই আবরণটা প্রোটিনটা। তাহলে আমার শরীরে যদি ডেঙ্গু ভাইরাস আসে, তাহলে আমার রক্তের মধ্যে কি ওই ডেঙ্গু ভাইরাসের প্রোটিন পাবো না? ওইটাই কিন্তু দেখো নন স্পেসিফিক প্রোটিন 1, NS1। তাহলে এটা আমি পাবো। তাহলে শুরুর দিকে আমি এটা পাবো, কয়েকদিন পর আমি এটা পাবো না? যাও 2-3 দিন তো লাগবে এটা তৈরি হইতে, রাইট?
তাহলে শুরুর দিকে এটা পাবো, কিছুদিন পরে আমি এটা পাবো। এখন তুমি কিছুদিন পরে গিয়ে এটা টেস্ট করতেছো, হবে? কিছুদিন পর তুমি এটা পাবা না। আবার তোমার 14 দিন পরে গিয়ে টেস্ট করতেছো, এটা হবে? তখন হয়তো তুমি এগুলো পাবা না, বা পাওয়া যাইতে পারে। ইমিউনোগ্লোবিন কোনোটা সাস্টেইন করে অনেকদিন, কোনোটা টাইম লিমিট আলাদা। বাট দেখো ডেঙ্গু শনাক্ত এইভাবে করা হয়। আর একটা কি করবা, প্লাটিলেটের অবস্থা দেখবা। দেখো প্লাটিলেটের অবস্থা এই যে এটা থেকে কমে যেতে পারে। ঠিক আছে। সেল কালচার বলে একটা কথা আছে, রক্তকণিকাগুলোকে রক্ত নিয়ে আমরা ওখানে ভাইরাস খুঁজে পাই, বুঝছো? তো ওইটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এই সেরোলজি টেস্ট আর হলো প্লাটিলেট টেস্ট, এই দুইটাই। ঠিক আছে। একটা জিনিস দেখো, ডেঙ্গু কিন্তু এগুলাতেই প্রথমে শনাক্ত করে, এটাতে কনফার্ম করে। অনেকে বোঝে না সেরোলজি কি জিনিস। আশ্চর্য, সেরোলজি শব্দ তো সিরাম টেস্ট। তোমার রক্তটা নিবে, রক্ত নিয়ে ওটা ঘুরাবে, উপরে যে তরলটা পাবে না ওইটার নাম সিরাম। তাহলে সিরাম নিয়ে যদি জ্ঞান পাওয়া যায়, রোগের শনাক্তকরণ করা হয়, সেটাকে আমরা সেরোলজি বলবো না, সিরাম থেকে জ্ঞান, সেরোলজি। বুঝতে পেরেছো? রক্ত নেওয়ার পরে যে টেস্টগুলো করে এটার নাম সেরোলজি টেস্ট। তাহলে প্রিয় স্টুডেন্ট, আমি আরেকবার চলে আসি। ডেঙ্গু কোন ধরনের ভাইরাস দিয়ে হয়? সে এক সূত্রক আরএনএ ভাইরাস। ডেঙ্গু কারা ছড়ায়? এইডিস এজিপ্টি, এইডিস অ্যালবোপিক্টাস, রাইট? এরা ভেক্টর। ডেঙ্গু হলে কি হয়? 3টা স্টেজ হয়। প্রথম স্টেজে সাদা জ্বরের মতোই হবে, কিন্তু তীব্র ব্যথা, এটাকে হাড় ভাঙা জ্বর বলে। সেকেন্ড স্টেজে যদি যায় ব্লিডিং হবে। থার্ড স্টেজে চলে যায়, ব্লিডিং হওয়ার কারণে তখন প্লাটিলেট কমে যাবে। থার্ড স্টেজে যদি যাও তাহলে হিমো কনসেন্ট্রেশন হবে, ওই যে প্লাজমা কমে যাওয়ার কারণে রক্তগুলো ভারী হয়ে যাবে। ঠিক আছে। শনাক্ত করবা কিভাবে? প্রথমে লক্ষণ দেখে শনাক্ত করা যায়, আর দ্বিতীয়ত কি করা যায়, কয়েকটা টেস্ট। ওই ডেঙ্গুর প্রোটিন পাবো, NS1 প্রোটিন পাবো, আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার প্রমাণ পাবো, IgG IgM পাবো। আর কি পাবো? প্লাটিলেট দেখলে আমরা কম পাবো। এই তো, ঠিক কিনা? একই, তার দুইটা দিশা নেই। আচ্ছা, ডেঙ্গুর এবার আমরা চলে আসি প্রতিকারে। হ্যাঁ, ডেঙ্গুর কিন্তু প্রতিকারের থেকে প্রতিরোধটা খুব জরুরি। রোগ হইতেই দেওয়া যাবে না। প্রতিরোধ কিভাবে হয়? ডেঙ্গুর একটা স্পেশালিটি হচ্ছে দিনের বেলা কামড়ায়, এবং পরিষ্কার পানিতে এরা ডিম পাড়ে। কেমন পানি জানো? আমি একটা আর্টিকেলের মধ্যে পড়ছিলাম, তোমার বাসার রুমের মধ্যে যে বালতি এবং মগ থাকে, কিংবা কোনো একটা জায়গায় কয়েক ড্রপ পানি আছে, হঠাৎ করে মশা এসে ওখানেও ডিম পাড়া চলে যায়, বুঝছো? ক্লিন ওয়াটারে করে এবং স্থির ওয়াটার করে, স্ট্যাগন্যান্ট ওয়াটার। তাহলে ফুলের টপ টপ যেগুলো আছে ঘরের মধ্যে, অনেকে কিন্তু টপ রাখে, পানি দেয় ওখানে, ওগুলোর মধ্যে কিন্তু হয়। বালতির মধ্যে হালকা পানি আছে, তো এগুলো সবসময় ক্লিন রাখতে হবে। এগুলো কখনো রুমের মধ্যে করা যাবে না। আর দিনের বেলায় এই ঘটনাটা ঘটে স্পেশালি। সো প্রতিরোধ করতে গেলে আমাদের মশা থেকে দূরে রাখতে হবে, মশাকে জন্মাইতে দেওয়া যাবে না, সেগুলো নিধন করতে হবে। সেই কথাগুলো এখানে বলছে। বাট চিকিৎসা কি? খুবই সিম্পল। জ্বর এবং ব্যথা, প্যারাসিটামল আপনি ইউজ করুন সুই ভাই। ঠিক আছে। প্যারাসিটামলের ক্ষেত্রে আমরা প্যারাসিটামল ইউজ করব, কিন্তু কি ইউজ করব না বলেন তো? অ্যাসপিরিন ইউজ করব না। অ্যাসপিরিন কন্ট্রা ইন্ডিকেটেড। কেন জানো? কারণ অ্যাসপিরিন ব্লিডিং বাড়ায়। ব্লিডিং বাড়ায়। আমরা তো জানি ডেঙ্গুতে ব্লিডিং হইতে পারে, নাক মুখ চোখ কান দিয়া। তাহলে অ্যাসপিরিন দেওয়াই যাবে না। ঠিক আছে। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই যে দেখো, জ্বর এবং ব্যথার জন্য প্যারাসিটামল নিতে হবে। আর রক্ত সাম্যতার জন্য প্লাটিলেট কমে গেলে আমরা প্লাটিলেট নিব। আর এই যে দেখো, প্রচুর পানি, ফলের রস, তরল খাবারের কথা এখানে বলেছে। ঠিক আছে। আর দুগ্ধপোষ্য টিস্যু না, দুগ্ধপোষ্য শিশুকে বুকের দুধ বেশি বেশি খাওয়াইতে হবে, কারণ বুকের দুধে অনেক বেশি ইমিউনিটিও থাকে, আর বুকের দুধ তাকে পুষ্টি দেয় এবং তাকে তরলও দেয় বাচ্চাকে। তাহলে এখন একটা জিনিস বাকি রইলো, সেটা হলো কি বাকি রইলো? এই যে অ্যাসপিরিন দেওয়া যাবে না। অ্যাসপিরিন দেওয়া যাবে না, কারণ অ্যাসপিরিন ব্লিডিং বাড়ায়। ডেঙ্গুতে তো ব্লিডিং হয়। এ ডাক্তার হয়ে গেছো না? আচ্ছা, পেপের রিং স্পট, এইটার জন্য আমি তোমাকে অনেক কিছু পড়তে বলবো না। দেখো, পেপের রিং স্পট কেন বলা হয় এইটা একটু পড়বা। এটা পেপের ক্ষতিকারক রোগ, ভাইরাস দ্বারা হয়। এই ভাইরাসটার নাম কি? পাপায়া রিং স্পট ভাইরাস বা পাপায়া রিং স্পট ভাইরাস, PRSV। ঠিক আছে। ওকে, এটা একটা আরএনএ ভাইরাস। ওটা আরএনএ ভাইরাস ছিল, এটা হচ্ছে আরএনএ ভাইরাস। দেখছো, আরএনএ ভাইরাস কিন্তু প্রাণী, উদ্ভিদ দুই ক্ষেত্রে রোগ সৃষ্টি করে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, কার মাধ্যমে ছড়ায় জানেন ছুই ভাই? এই যে জাপ পোকা বা সাদামাছি। এই এফিড কথাটাও কিন্তু দিতে পারে, এফিড। তো এই জায়গাটা দেখবা, এই জায়গা থেকে প্রশ্ন আসছিল। এরপর বাকিগুলো রিডিং দেখে যতটুকু পারবা ততটুকু পড়বা। আমি কয়েকটা জায়গায় দাগ দিয়ে দিলাম। পাপায়া রিং স্পট ভাইরাস PRSV দ্বারা ছড়ায়, এটা একটা আরএনএ ভাইরাস। দ্বিতীয়ত, এটা জাপ পোকা বা এফিড, তাই না? জাপ পোকা বা সাদামাছি দ্বারা ছড়ায়। ঠিক আছে। আর এগুলো রিডিং পড়বা। এবার শুরু করছি আমরা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া থেকে 3টা জায়গা পড়লে তোমার প্রশ্ন কমন পড়বে। 1 নাম্বারটা কি? ব্যাকটেরিয়ার ছবিটা লাগবে। 2 নম্বর কি? ব্যাকটেরিয়ার প্রজনন লাগবে।
3 নাম্বার কি, ব্যাকটেরিয়া থেকে একটা রোগ লাগবে, যেমন কলেরা। ঠিক আছে, তো প্রথম যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ছবিটা আসে। তো আমরা চলে আসি, ব্যাকটেরিয়ার কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। বলো তো, ভাইরাস পড়ার সময় পড়ছি না, ওরা কোষ না অকোষীয়, ব্যাকটেরিয়া কোষীয়। ভাইরাস অনেক ছোট না, অতি আণুবীক্ষণিক, কিন্তু এটা দেখো আণুবীক্ষণিক। তাহলে দুইটার মধ্যে পার্থক্য জানতে হবে। এক এক করে চলে আসি। ব্যাকটেরিয়া কিন্তু নিউক্লিয়াস থাকে না। কি থাকে না? নিউক্লিয়াস থাকে না, এটা আদি কোষ। তাহলে আমি কিন্তু কোষ ও কোষের গঠনে গিয়ে সেখানে নিউক্লিওয়েড পড়াইছি, ওইটা একটু দেখে নেবা। এক এক করে চলে আসি। ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট, কিন্তু কোথায় দেখা যায়? আণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। ব্যাকটেরিয়া ডেফিনেটলি এক কোষী, বাট এরা দলাবদ্ধ হয়ে বসবাস করতে পারে। ব্যাকটেরিয়া হচ্ছে আদি কেন্দ্রিক। আদি কেন্দ্রিক মানে কি বলো? নিউক্লিয়াসের কথা বলছে না? নিউক্লিয়াসটা হচ্ছে সঠিক নিউক্লিয়াস নয়, মানে যে মেমব্রেন থাকতে হয়, মেমব্রেন নাই, নিউক্লিওপ্লাজম নাই, নিউক্লিয়ার লাস নাই, ক্রোমোজোম নাই, অনলি ডিএনএ। ঠিক আছে, তো ব্যাকটেরিয়ার আর কোনো অঙ্গাণু নাই, ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু নাই। ব্যাকটেরিয়ার রাইবোজোম তাহলে কি হবে? 70S। ব্যাকটেরিয়ার এই জিনিসটা পড়তে হবে, ব্যাকটেরিয়ার প্রাচীর কিন্তু পেপটিডোগ্লাইকেন বা মিউকোপ্রোটিন বা গ্লাইকোপ্রোটিন দ্বারা তৈরি। ঠিক আছে, এটা পড়তে হবে, এটা কিন্তু 100%। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি নির্মিত? পেপটিডোগ্লাইকেন। পেপটিডো মানে প্রোটিন, গ্লাইকো মানে শর্করা। তাহলে আমরা উল্টো করতে পারি, গ্লাইকোপ্রোটিন দ্বারা তৈরি। ঠিক আছে, আমরা এইভাবে পড়তে পারি, প্রোটিন শর্করা দিয়েও তৈরি। এই দেখেন মিউকোপ্রোটিন আছে না এখানে, প্রোটিন কিন্তু প্রোটিন, এই যে প্রোটিনটা পেপটিডো পার্টটা, আর মিউকো মানে কিন্তু শর্করা, এই যে দেখেন গ্লাইকেন পার্টটা। ঠিক আছে, তো যাদের পেপটিডোগ্লাইকেনটা পুরু তাদেরকে গ্রাম পজিটিভ বলি, যাদের পেপটিডোগ্লাইকেন লেয়ারটা পাতলা তাদের বলি গ্রাম নেগেটিভ। তাহলে আমি এখানে একটু দিয়ে দিচ্ছি, কখন আমরা একটা ব্যাকটেরিয়াকে বলি গ্রাম পজিটিভ? যখন তার পেপটিডোগ্লাইকেন লেয়ারটা পুরু, মানে কোষ প্রাচীর যখন পুরু। কখন আমরা একটা ব্যাকটেরিয়াকে বলি গ্রাম নেগেটিভ? যখন এই পেপটিডোগ্লাইকেন লেয়ারটা পাতলা বা নাই ধরা যেতে পারে। মানে আমার থাকলে পজিটিভ, না থাকলে নেগেটিভ, পুরু থাকলে পজিটিভ, পাতলা থাকলে নেগেটিভ। ঠিক আছে, দেখো এদের বংশগতি উপাদান কিন্তু ক্রোমোজোম না, অনলি ডিএনএ। এই যে দেখো ডিএনএ, এবং এই ডিএনএটা যে এলাকায় থাকে তাকে আমরা বলি নিউক্লিওয়েড অঞ্চল। আমরা জানি ব্যাকটেরিয়া অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশ বিস্তার করে, কিংবা একটা থেকে যদি দুইটা ভাগে ভাগ হয়ে যায়, এই জন্য এটাকে আমরা দ্বিভাজন বা বাইনারি ফিশন বলি। বাইনারি মানে বাই মানে দুই, ফিশন মানে হচ্ছে ভেঙে যাওয়া, দুই ভাগে ভাগ হয়ে যায়, দ্বিভাজন। এই ব্যাকটেরিয়া কিন্তু নানা ধরনের হতে পারে। দেখো কিছু কিছু ব্যাকটেরিয়া কিন্তু স্বনির্ভর, যে ব্যাকটেরিয়ায় ক্লোরোফিল আছে, যেমন সায়ানো ব্যাকটেরিয়া, যাদেরকে আমরা নীলপ সবুজ শৈবাল বলি। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা মৃতজীবী, যে জায়গায় নষ্ট পচে গলে জিনিসপত্র আছে ওখানে জন্মায়। যেমন একটা গরু মরে পচে আছে, রাইট, তারা মৃতজীবী। কিছু কিছু আছে পরজীবী, মানে যে ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে আসবে, আমাদের ক্ষতি করবে। কিছু কিছু ব্যাকটেরিয়া আবার আছে মিথজীবী, যেমন আমাদের ইকোলি ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের বি কোলাই দেয়, মানে ভিটামিন বি এবং ভিটামিন কে দেয়। ওকে, আমাদের মিতা না, আমাদের ত্বকে কিন্তু মিথজীবী ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়া বেসিক রং ধারণ করতে পারে। অনেকেই বোঝে না বেসিক রং কি। বেসিক রং মানে হচ্ছে এমন একটা রং যেটা ক্ষার, বেসিক, বেজ। ব্যাকটেরিয়ার উপরে যদি দাও তাহলে ব্যাকটেরিয়া রঙিন হয়। প্রশ্ন হচ্ছে কখন রঙিন হবে? যখন তার কোষ প্রাচীরটা পুরু হবে, মানে এই গ্রাম পজিটিভ হবে, তখন সে কি হবে বলতো? রঙিন হবে। যদি তার পেপটিডোগ্লাইকেন লেয়ারটা পাতলা হয় বা গ্রাম নেগেটিভ হয়, তখন আপনি যত এর উপর রং ঢালেন সে কিন্তু রঙিন হবে না। এবার চলে আসি, ব্যাকটেরিয়া ফাজ ভাইরাসের প্রতি সংবেদনশীল। ওই যে ব্যাকটেরিয়া এরকম বসে থাকে, ফাজ ভাইরাস আসছে তার ভেতরে ঢুকা লাইটিক লাইসোজেনিক চক্র করে। ওইটাই বলছে যে ব্যাকটেরিয়াটা খুবই সেন্সিটিভ, ও আসলেই বিপদে পড়ে। ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে কিভাবে? বাইরে একটা আবরণ তৈরি করে, তখন এটাকে বলে এন্ডোস্পোর বা অন্তরেণু। আরো বিভিন্ন আছে, দেখো ব্যাকটেরিয়া -17 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাইসে থাকতে পারে। তারপর ব্যাকটেরিয়ার প্রকৃত ক্রোমোসোম থাকে না, যে কারণে মাইটোসিস মিওসিস হয় না। দেখো মাইটোসিস মিওসিসের জন্য দুইটা জিনিস জরুরি, এক ক্রোমোজোম থাকতে হবে, আর দুই নম্বর হচ্ছে মাইক্রোটিবিউল থাকতে হবে। ক্রোমোজোম এবং মাইক্রোটিবিউল। ক্রোমোজোম হইলেই তারা ওই মাইক্রোটিবিউল দিয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি করে, সেটাতে ক্রোমোজোম যাতায়াত করে। এদের কত ব্যাকটেরিয়া বাধ্যতামূলক অবায়বীয়। বলেন তো সুই ভাই, বাধ্যতামূলক মানে কি? সে বাধ্য। অবায়বীয় মানে কি? যেখানে বাতাস নেই এমন পরিবেশে থাকা, রাইট? যেমন ক্লোস্ট্রিডিয়াম, এটা কিন্তু খুবই জরুরি। ক্লোস্ট্রিডিয়াম, ওকে, ক্লোস্ট্রিডিয়াম কিন্তু
এই জন্য জং ধারালো হয় মাটির নিচে, যেখানে বাতাস নেই সেখানে থাকে। এই জন্য কিন্তু এরা এরা এই ক্লোস্ট্রিডিয়াম কিন্তু টিটেনাস করে। আপনি অ্যাক্সিডেন্ট করেন, কেটে যান, ছিঁড়ে যান, আপনাকে সবার আগে টিটেনাসের ভ্যাকসিন দিয়ে দিবে। ওকে, আর একটা জিনিস দেখেন, বাধ্যতামূলক বায়বীয় কিছু আছে, মানে সে অক্সিজেন ছাড়া বাঁচবে না। তাহলে ওর যদি আপনি এরকম চাপ দিয়ে ধরে রাখেন এইভাবে, নো অক্সিজেন, সে মারা যাবে। কারা সেটা? অ্যাজোটোব্যাক্টর বেজারিঙ্কা। অ্যাজোটোব্যাক্টর, দেখো অ্যাজো মানে হচ্ছে নাইট্রোজেন, তার মানে নাইট্রোজেনের উপস্থিতি লাগে তার। বায়বীয় মানে বায়ুমণ্ডল, শুধু অক্সিজেন না, নাইট্রোজেনের উপস্থিতি লাগে, তাই না? তাহলে এখান থেকে এই দুইটা লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে এইটা ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু এইটা ইম্পর্টেন্ট। কি সেটা? বাধ্যতামূলক অবায়বীয় ক্লোস্ট্রিডিয়াম গুলা, বাধ্যতামূলক বায়বীয় কোনগুলো? অ্যাজোটোব্যাক্টর গুলা। ডান। ব্যাকটেরিয়ার ছবিটা আমাদের আর্ট করতে হবে। আমি সহজ করে বলি, দেখো এখানে সব পড়তে হবে। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি থেকে ব্যাকটেরিয়া চলাচলের জন্য সুপিফাই যে জিনিসগুলো তৈরি করে, এগুলোর নাম কি? ফ্লাজেলা, রাইট? আবার পোষক দেহে আটকানোর জন্য তার গায়ে এরকম শক্ত শক্ত জিনিস থাকে, এগুলোর নাম কি? পিলি। কি নাম? পিলি। তাহলে ব্যাকটেরিয়া কোষ ঝিল্লির বাইরে এই যে দেখেন পেপটিডোগ্লাইকেন দ্বারা তৈরি একটা লেয়ার আছে, এটার নাম কি? কোষ প্রাচীর। কি নাম? কোষ প্রাচীর। তাহলে দেখছেন কোষ প্রাচীরের ভেতর দিয়ে কিন্তু এই পিলি এবং ফ্লাজেলা গুলো বাইরে হয়ে যায়। এই ফ্লাজেলা দিয়ে কিন্তু মুভমেন্ট করে, আর পিলি দিয়ে কিন্তু কারোর সাথে আকৃষ্ট হয়, আটকে, তার কাটার মতো কিন্তু এগুলো শক্ত। ঠিক আছে? এছাড়াও মাঝে মাঝে দেখা যায় ব্যাকটেরিয়ার এরপরও আরো একটা আবরণ থাকতে পারে, বিশেষ করে প্রতিকূল পরিবেশের জন্য। দিস ইজ কল্ড ক্যাপসুল। ক্যাপসুল মানে আবরণ। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি ব্যাকটেরিয়ার অভ্যন্তরীণ ঘটনায়। খুবই সহজ। ব্যাকটেরিয়ার একটা বৃত্তাকার ডিএনএ থাকে, এই যে ডিএনএ, যার দুইটা মাথা একসাথে যুক্ত থাকে। তো এই জায়গাটা একটু কি হয়? একটু ঘন হয় এই জায়গাটা। দূর থেকে দেখে মনে হচ্ছে আরে নিউক্লিয়াসের মতো লাগতেছে। সো দিস ইজ নিউক্লিওয়েড। আর সাইটোপ্লাজমে কিছুই থাকে না, তেমন কিছুই থাকে না। ঠিক আছে? কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখি, কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখি, সবার ক্ষেত্রে না, সেটা হলো এরকম একটা গোলাকার, এরকম গোলাকার একটা দ্বিসূত্রক একটা ডিএনএ থাকে। এই দ্বিসূত্রক ডিএনএটার নাম হচ্ছে প্লাজমিড। প্লাজমিড সাইটোপ্লাজমে থাকে, এই জন্য এর নাম প্লাজমিড। আর এটা নিউক্লিয়াস অঞ্চল, যদিও নিউক্লিয়েট বলে, এটা নিউক্লিয়াসের অঞ্চল, আর এটা সাইটোপ্লাজমের অঞ্চল। দ্যাট ইজ কল্ড প্লাজমিড। ঠিক আছে? এখানে পড়তে হবে কি কি, লিখতে হবে কি কি, আমি এখন এক এক করে দেখাচ্ছি। বুঝতে পেরেছো সবাই? আসো আমরা এখন এক এক করে দেখি কোনটা কি। সো দিস ইজ কল্ড পিলি, শক্ত পোষক দেহে আটকায়। দিস ইজ কল্ড ফ্লাজেলা, এর চলাচলের জন্য, মুভমেন্টের জন্য ইউজ করা হয়। পিলি তৈরি হয় পিলিন প্রোটিন দিয়ে, ফ্লাজেলা তৈরি হয় ফ্লাজেলিন প্রোটিন দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এটার নাম কি? ক্যাপসুল। এটার নাম কি? কোষ প্রাচীর। কোষ প্রাচীর তৈরি হয় কি দিয়ে? সুইফাই পেপটিডোগ্লাইকেন দ্বারা, তাই না? তাহলে এইটার নাম কি? কোষ ঝিল্লি। এইটার নাম কি? সাইটোপ্লাজম। এইটার নাম কি? প্লাজমিড। এইটার নাম কি? ডিএনএ। আর এই অঞ্চলটার নাম কি? এই অঞ্চলটার নাম কি? নিউক্লিওয়েড। আর নিচে কি লিখতে হবে না? চিত্র, একটি ম তো দিতে হবে, আম দিতে হবে না, একটা সিঙ্গেল। তাহলে প্রিয় স্টুডেন্ট, এখান থেকে পড়া খুব জরুরি কোনটা, সেইটা হলো কোনটা খুব পড়া জরুরি? এই যে নিউক্লিওয়েড পড়া জরুরি, নিউক্লিওয়েড। আর কি জরুরি? এই প্লাজমিড, এইটা পড়া খুব জরুরি। প্লাজমিডের দেখো প্লাজম কথাটা আসে সাইটোপ্লাজমে থাকে বলে, আর আইডি মানে হচ্ছে সদৃশ, এটা ডিএনএ সদৃশ। ওকে? আর কি পড়তে হবে আমাদের? এই যে পিলি এবং ভার্সেস ফ্লাজেলার পার্থক্য পড়তে হবে। খুবই সহজ। ফ্লাজেলা ফ্লাজেলিন দ্বারা তৈরি হয়, পিলি পিলিন দ্বারা তৈরি হয়। এটা খুবই শক্ত এবং দৃঢ়, খাটো। ফ্লাজেলা কি? পাতলা, ফ্লেক্সিবল এবং কি ফ্লেক্সিবল ও নমনীয়, পাতলা, নমনীয় এবং কি লম্বা। ফ্লাজেলা ফ্লাজেলিন প্রোটিন দ্বারা তৈরি, পিলি পিলিন প্রোটিন দ্বারা তৈরি। ফ্লাজেলা চলাচলে সাহায্য করে, পিলিন পোষকদের সাথে আটকাইতে সাহায্য করে। এই তো। বাট আরেকটা জিনিস পড়তে হবে আমাদের, এই যে দেখেন কোষ প্রাচীর। কোষ প্রাচীর, আমি বারবার বলতেছি, কোষ প্রাচীর সেটা হলো যে পেপটিডোগ্লাইকেন দ্বারা তৈরি, যেটাকে আমরা এইভাবে বলতে পারি মিউকোপ্রোটিন দ্বারা তৈরি। ঠিক আছে? পুরু হলে পজিটিভ, গ্রাম পজিটিভ,
পাতলা হলে গ্রাম নেগেটিভ। তাহলে একটা জিনিস পড়বা, তো তোমাদের বইয়ে দেখিও একটা জায়গায় লেখা আছে যে একটি ব্যাকটেরিয়ার এই যে কোষ প্রাচীর টপিকটাতে দেখবা, তোমরা একটু আমাকে কমেন্টে বলবা। খুবই দারুণ লাগতেছে, কয়েকদিন ধরে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, ওরা কমেন্টে আমাকে বলতেছে এটার উত্তর কি। কোষ প্রাচীর নাই বা খুবই পাতলা কোন ব্যাকটেরিয়ার? কোষ প্রাচীর টপিকে গিয়ে দেখবা, পাবা। এবার চলে আসি শুরু ব্যাকটেরিয়ার ফার্স্ট ইম্পর্টেন্ট পার্টটা শেষ, সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট হলো ব্যাকটেরিয়ার প্রজনন। দেখো ব্যাকটেরিয়া কিন্তু সেল ডিভিশন করে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, এখানে এটাকে বলা বাইনারি ফিশন। দেখো একটা ছিল দুইটা হইছে, একটা ছিল ভেঙে গেছে, ভেঙে যাওয়াটা হচ্ছে ফিশন, দুই ভাগে ভাগ হওয়াটাকে বলা আমরা বাইনারি, দুইটা হইছে। কোশ্চেন ইজ কিভাবে হয়, দেখো এর যে ডিএনএটা আছে না, ইটস ডিএনএ নট ক্রোমোজোম, তাহলে এটা ব্যাকটেরিয়া প্লাজমা ঝিল্লির সাথে বাইরে হচ্ছে কালোটা কোষ প্রাচীর লেগে থাকে, দেখো লেগে আছে, এই যে দেখছো এখানে লেগে গেছে। এরপর যেটা হয় ডিএনএটাকে রেপ্লিকেট করতে হবে না, ডাবল করতে হবে না, এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়। দেখেন একটা দুইটা হয়েছে, হওয়ার সময় এই জায়গাটার এই জায়গাটা যদি আমি টান দেই তাহলে দেখেন পাতলা হয়েছে না লেয়ারটা, এই পাতলা লেয়ার সাথে একটা এই যে এই ডিএনএটা তো লেগেছিল এটার সাথে, তাহলে একটা ডিএনএ এদিকে আসবে আর একটা ডিএনএ ওই পাশে চলে যাবে। এই দেখেন এখানে এখানে আসলো, এখন কি হবে, খুবই সহজ, এই পার্টটা ভেতরে ঢুকবে, এই পার্টটা ভেতরে ঢুকবে, দেখছেন, এরপর আলাদা হয়ে গেল, দুইটা আলাদা হয়ে গেল। তো এই জিনিসটা বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই অবশ্যই এইটা পড়বা, কারণ এটা 100%, এটা আমার সময় আসছিল। আমার এখন স্পষ্ট মনে আছে আমি ইন্টারমিডিয়েটে কোন কোন প্রশ্নগুলোর উত্তর করে আসছি। ওকে, সো এই প্রশ্নটা আসছিল, এটা পড়তেই হবে। এটা কিন্তু দেখো দ্বিভাজন প্রক্রিয়া, বাট এটা কিন্তু যৌন জনন না মনে রাখবা, এটা কোনো যৌন জনন নহে, ঠিক আছে। আচ্ছা এবার ব্যাকটেরিয়ার আমরা একটা, আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, তোমরা ট্রান্সফরমেশন ট্রান্সডাকশন এটা তোমরা একটু দেখবা। ট্রান্সডাকশন দুই হচ্ছে ট্রান্সফরমেশন, ব্যাকটেরিয়ার জননে আছে, আর একটা হলো কনজুগেশন প্রক্রিয়ায় জনন, কনজুগেশন। এই তিনটা একটু দেখে যাই, হতো যদি না পারো আমার ইউটিউব চ্যানেলে আছে, ওখান থেকে দেখে নিবা। ভালো মার্ক চাইলে এই জায়গাটা একটু পড়বা, ঠিক আছে। এবার চলে আসি ব্যাকটেরিয়ার, আমরা কিসে আসলাম, এবার ব্যাকটেরিয়ার হচ্ছে উপকার অপকার। ব্যাকটেরিয়া কিন্তু খুবই মানে ভাইরাসের ক্ষেত্রে দেখো উপকারী বৈশিষ্ট্যর থেকে অপকারটাই বেশি, তাই না, পরজীবী না। ব্যাকটেরিয়া কিন্তু প্রচুর কাজে আমরা লাগাইছি। তো আমি এমনিতেই বলতে থাকি, তোমরা যা শুনবে এমনিতেই বলতে থাকি ফর এমসিকিউজ, ওকে। তাই না, সিকিউ এর জন্য আসতে পারে। মাটির উর্বরতা বৃদ্ধি, তোমরাই বলো তো, ব্যাকটেরিয়ার মধ্যে একটা কিন্তু ক্ষমতা আছে, বুঝছো, ওরা বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে পৌঁছাই দিতে পারে, তো উর্বরতা কিন্তু এইভাবে বৃদ্ধি করে। এবং আর একটা কি করে, একটা গাছ পড়ে পড়ে মরে গেছে, একটা উদ্ভিদ প্রাণী একটা মরে গেছে, ওগুলোকে ভেঙে ভেঙে মাটিতে ফেরাই দেয়, মাটি উর্বর হবে না। নাইট্রোজেন সংবন্ধন, দেখো বায়ুমণ্ডলের নাইট্রোজেনটাকে সংবন্ধন করায়। যে অ্যাজোটোব্যাক্টর নাম দেখে কি মনে হচ্ছে, নাইট্রোজেন না, অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস এবং ক্লোস্ট্রিডিয়াম, আমি এইভাবে মনে রাখি, এসিপি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, এসিপি, অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস, সিতে সিউডোমোনাস কিন্তু পিএস দিয়ে শুরু, সিউডোমোনাস, আর একটা হচ্ছে সরি অ্যাজোটোব্যাক্টর, ক্লোস্ট্রিডিয়াম এবং পিতে হচ্ছে সিউডোমোনাস, ঠিক আছে। তো ওরা কি করে, নাইট্রোজেনটা মাটিতে স্থাপন করে, উর্বরতা বৃদ্ধি পায়। তো এখানে একটা কথা আছে, নাইট্রিফিকেশন, একটু ভালো করে দেখো, অ্যামোনিয়াটাকে যখন আমরা নাইট্রেটে কনভার্ট করি, এটার নাম হচ্ছে নাইট্রিফিকেশন। আর একটা আছে দেখো, এটা হচ্ছে দুইটা লেয়ারে আছে। কি হয়, অ্যামোনিয়াটাকে নাইট্রাইটটাকে নাইট্রেটে রূপান্তর করা হয়। তো যাই হোক, অ্যামোনিয়া থেকে নাইট্রাইট থেকে নাইট্রেট, এখানে একটা ধাপ এখানে একটা ধাপ, এই কথাটা এখানে একটু বইলো। ব্যাকটেরিয়া ছাড়া কোনোভাবেই কিন্তু উদ্ভিদ গ্রো করতে পারে না, কোনোভাবেই পসিবল না। নাইট্রোজেন ছাড়া উদ্ভিদের বৃদ্ধি ইম্পসিবল। নাইট্রোজেন ছাড়া একটা উদ্ভিদ বলো একটা প্রাণী বলো কোনোভাবেই প্রোটিন তৈরি করতে পারবে না, কারণ নাইট্রোজেন মানেই NH2 মূলক অ্যামাইনো অ্যাসিড, আর অ্যামাইনো অ্যাসিড মানে প্রোটিন, বুঝতে পেরেছো। নাইট্রোজেন ছাড়া কোনোভাবেই উদ্ভিদ প্রাণী বাঁচতে পারবে না। এবার চলে আসে না পতঙ্গ নাশক হিসাবে। কতিপয় ব্যাকটেরিয়া আছে যারা পতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। পশু খাদ্য বা সিলেজ তৈরির সময় কিন্তু আমাদের ব্যাকটেরিয়া ব্যবহার করতে হয়। ফলন বৃদ্ধিতে ব্যাকটেরিয়া ব্যবহার করার সুযোগ আছে। শিল্পক্ষেত্রে ব্যাকটেরিয়ার সুযোগ আছে, যেমন চা, কফি এবং তামাক প্রক্রিয়াজাতকরণে এই যে এটা ব্যবহার করে। এটা একটু নামটা দেখিও তো, যদি মনে রাখতে পারো। আর এই যে দেখো, দুগ্ধজাত শিল্পের নাম দেখে বোঝা যায়, ল্যাকটো মানে দুধ, ল্যাক্টোবেসিলাস দুধ, ঠিক আছে।
পাট শিল্পে ক্লোস্ট্রিডিয়াম ব্যবহার করা। এই যে দেখো পাট কি করেছি ভাই, আমরা পাট কাটার পর পানির নিচে আমরা ডুবাই দেই কাদা টাদা উপরে দিয়ে, তাই না, পচাই, আর অক্সিজেন বিহীন পরিবেশ করার ট্রাই করি, তার মানে কি ক্লোস্ট্রিডিয়াম, রাইট। ক্লোস্ট্রিডিয়াম তো বাধ্যতামূলক অবায়বীয় ব্যাকটেরিয়া। চামড়া শিল্পে ট্যানারি শিল্পে ব্যাকটেরিয়া ছাড়া চলাই পসিবল না, ব্যাসিলাস ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। বায়োগ্যাস তৈরিতে দেখো ব্যাকটেরিয়া, টেস্টিং সল্ট তৈরিতে ব্যাকটেরিয়া। তার মানে যে টেস্টিং সল্ট খাও তোমরা কিসে, বাইরের যে প্যাকেট চাট চানাচুর ঝাল যেগুলা ঝালমুড়ি এবং কিসে থাকে এটা ভাই, টেস্টিং সল্ট চিপসে থাকে। রাসায়নিক পদার্থ প্রস্তুত, এই যে এটাতে একটু চলে আসি আমরা, দেখো এসিটো কথাটা আছে, তার মানে আমরা ভিনেগার, তাই না। লেকটিক অ্যাসিড, দেখো বেসিলাস লেকটিক অ্যাসিড, নাম দেখে মনে হচ্ছে যে এই ব্যাকটেরিয়াটা লেকটিক অ্যাসিড তৈরিতে ব্যবহার করা হয়। ক্লোস্ট্রিডিয়াম এসিটো বিউটালিকাম, এসিটো দেখে মনে হচ্ছে এটা এসিটোন তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এগুলো আমি পড়াইলাম, এগুলো যতটুকু মনে থাকে ততটুকুই লিখবা, আর যে শব্দগুলো আমি মিলাই দিলাম, এগুলোতে যেটা করবা সেটা হলো এমসিকিউ এর সময় যেন একটু মিলাই ট্রাই করবা। ওকে, সো আমরা এখন শুরু করছি মাইটি ম্যালেরিয়া। এখন আমরা দেখব ম্যালেরিয়ার জীবনচক্রের ধাপসমূহ, কি কি প্রশ্ন আসে, কিভাবে কি করতে হবে, সবই থাকবে এখানে। দেখো ম্যালেরিয়া দুইটা দেহে, ম্যালেরিয়ার পরজীবী যেটা মশকির দেহে জীবনচক্র সম্পন্ন করে, মানব দেহ চক্র সম্পন্ন করে। আমি তো বলেছি মানব দেহে শুধু অযৌন জনন হয়, মশকির দেহে যৌন প্লাস অযৌন দুইটা জননই হয়। ওকে, তো দেখো মানব দেহে যেখানে দেখবা এই গণি শব্দটা কিন্তু সব জায়গায় পাবা। এই গণি মানে কি, গণি মানে হচ্ছে গণজ বা প্রজনন, বুঝছো, গণি মানে হচ্ছে প্রজনন। তোমরা আর কি গনিয়াম নাম শুনছো না, গনিয়াম মানে জননাঙ্গ বা প্রজনন। ঠিক আছে, তো দেখো প্রথম যে জিনিসটা আমরা দেখি, ধরা যাক মশকির দেহে ঘটনা ঘটতেছে, তাহলে প্রথমে এই পার্টটা হবে না গেমিটোগনি, তারপরে কি স্পোরোগনি হবে না, স্পোরোগনি যে ধাপগুলো সবার শেষে দেখো লেখা আছে স্পোরোজয়েড, বুঝছো। তাহলে স্পোরোজয়েড হচ্ছে মশকির দেহে সর্বশেষ দশা। তাহলে মশকি যদি তোমার এবার কামড় দেয়, তোমার দেহে কোন দশাটা আসবে, স্পোরোজয়েড দশাটা আসবে, তাই না। তাহলে স্পোরোজয়েড দশা মশকির দেহের শেষ দশা, কিন্তু মানুষের দেহে কি স্পোরোজয়েডটা, এই যে দেখো প্রথম দশা, যকৃতে আসে, যকৃতের প্রথম দশা এটা। তারপর যকৃতে হেপাটিক সাইজোগনি ঘটে, যকৃতের শেষ দশা কিন্তু এই যে এটা মাইক্রো এবং ম্যাক্রোগেমিটোসাইট। এরপর শুরু হয় লোহিত কণিকায় জীবনচক্র। লোহিত কণিকায় দেখো শেষে একবার গেমিটোসাইট দেওয়া আছে, দেখছো। তাহলে আমরা আরো সহজ করে বলি, যে তুমি যদি স্পোরোজয়েড এবং গ্যামিটোসাইট দুটো শব্দ মনে রাখতে পারো, তাহলে দেখো মানুষের জীবনচক্রে শেষ দশা গ্যামিটোসাইট, মশকের জীবনচক্রে প্রথম দশা হচ্ছে গ্যামিটোসাইট। মশকের জীবনচক্রে শেষ দশা হচ্ছে স্পোরোজয়েড, মানুষের জীবনচক্রে প্রথম দশা হচ্ছে স্পোরোজয়েড। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা চলে আসি মানুষের দেহে সবার আগে যখন স্পোরোজয়েডগুলো আসে কোথায় যায়, প্রথমে যকৃতে যায়, যকৃতের কোষগুলোর কাছে যায়, বুঝছো। কোষগুলোর কাছে কেন যায়, কারণ কোষগুলোর ভিতরে খাবার আছে, কেমিক্যালগুলোর আকর্ষণে যায়। তাহলে বলো তো কেমিক্যালের আকর্ষণে যদি যকৃত কোষে যায়, এটাকে আমরা কেমোটেক্সিস বলবো না? ডেফিনেটলি দিস ইজ কল কেমোটেক্সিস, রাইট। কেমোটেক্সিসের মাধ্যমে যকৃত কোষে প্রবেশ করে। তো যকৃত কোষে ঘটনা ঘটে দুইবার, একবার ঘটে ওগুলো আবার রিইনফেকশন হয়, এইটা শেষ করে লোহিত কণিকায় আক্রমণ করে। তাহলে লোহিত কণিকার এই ধাপটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি যে তোমার পড়তে বলি কোন ধাপটা পড়বা এইটা, আমি যে তোমার পড়াই কোন ধাপটা পড়াবো এইটা, এটা পড়াবো, সাথে এগুলো পড়াবো, এবং বিভিন্ন শব্দ আছে শব্দগুলোর আমি ব্যাখ্যা শেখাবো। চলে আসো এখানে, দেখো প্রথম কোন দশা, শেষ দশা কোনটা মশকির দেহে, স্পোরোজয়েড। এই যে দেখো স্পোরোজয়েড, তাহলে স্পোরোজয়েড মশকি যখন মানুষের কামড় দেয় তার লালার সাথে মানুষের দেহে স্পোরোজয়েড আছে। এই যে দেখো স্পোরোজয়েড দুইটা প্রান্ত সরু, বুঝছো, এককোষী না, এই জন্য আম প্লাজমোডি আম বলে। তাহলে এইটা কি করে, যকৃতের এই কোষটাই, চার কোনাটা হচ্ছে যকৃতের কোষ বা হেপাটোসাইট, যকৃতের এই কোষটার ভেতরে খাবার আছে, খাবারের আকর্ষণে চলে আসে, খাবার মানে কেমিক্যাল, তাহলে কেমোটেক্সিসের প্রভাবে ভেতরে প্রবেশ করে। এরপর দেখো পরের ধাপে, এই যে দেখো নিউক্লিয়াসটা এক কর্নারে চলে গেছে, এখন এই স্পোরোজয়েডটার নাম এখন কি হয়ে যাবে, ক্রিপ্টোজয়েড। তোমরা কি জানো ক্রিপ্টো মানে হলো হিডেন, ক্রিপ্টোকারেন্সির নাম শুনছো না, হিডেন কারেন্সি, যেটা দেখা যায় না। তো তুমি যদি বাইরে থেকে তাকাও তুমি তো শুধু কোষটা দেখতে পাবা, কিন্তু কোষের ভেতরে কি আছে তা তো দেখতে পাবা না, এই জন্য বলা হয় ক্রিপ্টো বা হিডেন জয়েট, মানে হচ্ছে পরজীবী। তাহলে পরজীবীটা এখন হিডেন হলো। তো যকৃতের কোষের ভেতরে পরজীবীটা খাবে, খেয়ে মোটা হবে। তাহলে যকৃতের নিজস্ব দেখো নিউক্লিয়াসটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু জীবাণুটা দেখো সংখ্যা বাড়িয়ে নিউক্লিয়াসের সংখ্যা বাড়াইছে বিভাজন করে। তাহলে বলো তো নিউক্লিয়াসের অনেকগুলো যখন নিউক্লিয়াস থাকে,
একটা কোষ কিন্তু অনেক নিউক্লিয়াস, এটার নাম কি? সাইজন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সাইজন কি জিনিস, তোমরা বলবা বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হয় সাইজন। এই সাইজন তৈরি হয় বলেই কিন্তু এই প্রজননটাকে বলা হয় সাইজোগনি। সাইজো মানে সাইজন তৈরি হয়, গনি মানে প্রজনন। ক্লিয়ার? এরপর দেখো প্রত্যেকটা নিউক্লিয়াস নিজেদের পার্ট বুঝাই নিয়ে দেখো সেলে পরিণত হয়েছে। তো মনে রাখবা যখন নিজেদের পার্ট বুঝিয়ে নেয় তখন এটাকে বলা হয় মেরোজয়েড। কি বলে? মেরোজয়েড। এই দেখো মেরো মানে হচ্ছে পার্ট, কিসের পার্ট? সাইটোপ্লাজমের পার্টটা বুঝে নিল। কে বুঝে নিল? জীবাণুটা বুঝে নিল, পার্টগুলো বুঝে নিল। স্টিল তো হিডেন অবস্থায় আছে না, আমরা তো কোষের দিকে তাকাইলে কি ভেতরে কি আছে দেখতে পাবো? পাবো না, স্টিল হিডেন। এই জন্য এই মেরোজয়েডগুলোর নাম হচ্ছে ক্রিপ্টো মেরোজয়েড। তারপর মেরোজয়েডগুলো যকৃতের কোষটা ভেঙে বাইর হয়ে আসে, বাইরে আরেকটা যকৃত কোষে দেখো আক্রমণ করে, এই যে দেখো ভেতরে ঢুকছে, ভেতরে ঢুকে আবার সে কি করে? খেয়ে দিয়ে মোটা হয়, আবার দেখো নিউক্লিয়াসগুলো বিভাজন করে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আবার বলে সাইজন। এরপর প্রত্যেকটা নিউক্লিয়াস তাদের নিজস্ব পার্টগুলো বুঝে নেয়, নিজস্ব সাইটোপ্লাজমিক পার্ট যখন বুঝে নেয়, আবার দেখো এই যে মেরো, মেরো মানে নিজের পার্টগুলা, সাইটোপ্লাজমের পার্টগুলা কে বুঝে নিল? জীবাণুটা, এই জন্য মেরোজয়েড বলে। স্টিল তো হিডেন অবস্থায় আছে, এই জন্য ক্রিপ্টো। তো এদিকে একটা মেরোজয়েড আছে দেখো ক্রিপ্টো মেরোজয়েড, এদিকেও একটা আছে ক্রিপ্টো মেরোজয়েড। এই জন্য প্রথম চক্রে, যকৃতের প্রথম চক্রে অনলি ক্রিপ্টো মেরোজয়েড বলবো, কিন্তু যকৃতের দ্বিতীয় আক্রমণের ক্ষেত্রে আমরা শুধু মেটা কথাটা অ্যাড করে দেবো। ওটাও ক্রিপ্টো মেরোজয়েড, এটাও ক্রিপ্টো মেরোজয়েড, ওটাও হিডেন, এটাও হিডেন। ওটা তো সাইটোপ্লাজমের পার্ট বা মেরো, এটা সাইটোপ্লাজমের পার্ট বা মেরো, সাইটোপ্লাজমের পার্ট বুঝে নিয়েছে বা মেরো। ওইটাও জীবাণু, এটাও জীবাণু, তাহলে ওটাও জয়েড, এটাও জয়েড। শুধু ওইটা ক্রিপ্টো মেরোজয়েড, এটা হচ্ছে ক্রিপ্টো মেটাক্রিপ্টো মেরোজয়েড। ক্লিয়ার? একটা সময় গিয়ে প্রত্যেকটা মেরোজয়েড বা মেটাক্রিপ্টো মেরোজয়েড বাইর হয়ে যায়। দেখো বাইর হয়ে গেলে আবার তারা আক্রমণ করে, এভাবে চলতেই থাকে। তো যকৃতের ভেতরে যখন এগুলো চলতেই থাকে, যকৃতের ভেতর দিয়ে তো রক্ত যায়, আরবিসি যায়, একটা সময় তারা বিরক্ত হয়, এই নাটক তাদের আর ভালো লাগে না, তখন তারা আরবিসিকে আক্রমণ করে। কারণ আরবিসির ভেতরে খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্টিং খাবার আছে, তাদের প্রিয় খাবার, দ্যাট ইজ কল্ড হিমোগ্লোবিন, আরবিসির ভেতরে প্রবেশ করে। তাহলে বলো তো এই চক্রের মধ্যে কারা আরবিসির ভেতরে প্রবেশ করে? এই চক্রের শেষ দশা যেগুলা, ক্রিপ্টো মেরোজয়েড। তো আরবিসির জীবন চক্র, এই জন্য এটাকে বলা হয় এরিথ্রোসাইটিক। এখানেও যেহেতু সাইজন তৈরি হয় এই জন্য সাইজো, এটা যেহেতু একটা প্রজনন এই জন্য গনি, এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবা, আমি বড় করে দিয়ে দিলাম 100%। এটা ছাড়া আর প্রথম যে শখটা ছিল, এই দুইটা ছাড়া পরীক্ষার হলে যাবা না। ম্যালেরিয়া থেকে প্রশ্ন এদের ওই শখ, না হলে এইটা তো আসবেই। দেখো তাহলে এখন কি ঘটনা ঘটে, আমরা প্রথমেই চলে আসি। ক্রিপ্টো মেরোজয়েডগুলো, মেটাক্রিপ্টো মেরোজয়েডগুলোকে যে সংক্ষেপে বলি মেরোজয়েড, তাই না? যকৃত থেকে বাইর হয়েছে, হয়ে দেখো এখানে প্রবেশ করছে, খেয়ে দিয়ে দেখছো বড় হয়ে গেল, এই কোষটা থেকে দেখো এটা বড়। এই বাইরেরটা কিন্তু আরবিসির মেমব্রেন, বুঝছো, আর ভেতরটা হচ্ছে জীবাণুর মেমব্রেন। তাহলে একটু বলে রাখি, এখানে যে ধাপগুলো আসবে এই ধাপগুলো আমরা এইভাবে মনে রাখি। ট্রফি আসামে, ট্রফি আসামে, ট্রফি, ফটা স দিলাম, ট্রসি আ সা মে। ক্লিয়ার? এইভাবে মনে রাখবা, ট্রসি আসামে। তাহলে প্রথম দশাটাতে এবার আমরা চলে আসি, দেখো তো ট্রফোজয়েড। তাহলে ট্র থেকে কি? ট্রফোজয়েড। ট্রফো মানে কিন্তু পুষ্টি। এই যে দেখো ছোট ছোট পুষ্কি পুষ্কি জিনিসগুলো আরবিসিতে ঢুকে খেয়ে দিয়ে মোটা হয়েছে, তার মানে পুষ্টি খাইছে না। যে জীবাণু পুষ্টি খেয়ে বড় হয় তার নাম ট্রফোজয়েড। তো লোহিত কণিকার ভেতরে জীবাণুটা বড় হয়েছে, বড় হইতে হইতে একসময় কি কোষ বড় হইলে কিন্তু ভেতরে ফেটে যায় বা ভেতরে গহ্বর তৈরি হয়। এই যে দেখো ছোট্ট একটা গহ্বর, যেটা একটু পরে দেখো আরো বড় গহ্বরে পরিণত হয়েছে। দেখছো চেহারা কিসের মতো হয়েছে? চেহারা দেখো এইরকম যদি চেহারা হয় এটাকে আমরা বলি রিং আকৃতি। আর যদি নিউক্লিয়াসটা একদিকে গিয়ে একটা পাথর বসানো রিং মনে হয়, যদি পাথর বসানো রিং, এটার নাম অনলি রিং। আর এইটার নাম হচ্ছে সিগনেট রিং। তোমরা কি জানো সিগনেট কথাটা কেন ব্যবহার করছে? সিগনেট মানে সিগনেচার বা স্বাক্ষর, মানে একটা দিকে একটা চিহ্ন আছে, ওই চিহ্নটার জন্য সিগনেট কথাটা ব্যবহার করে। আর এটার কোন দিকটা উপরে কোন দিকটা নিচে তুমি বুঝতে পারবা না। এই রিংটা হাতে পড়লে কি এই যে এই জায়গাটা সবসময় উপরে রাখবে না? তাহলে যে চিহ্নটা দেখে এই রিংটাতে একটা চিহ্ন আছে, যে কারণে এটার নাম হচ্ছে সিগনেট রিং। তাহলে দেখো প্রথমটা খেয়ে মোটা হয়েছে ট্রফোজয়েড, পরের দশাটাতে দেখো রিং আকৃতির হয়েছে, নিউক্লিয়াস একদিকে গেছে, গহ্বরটা বড়, এই জন্য এটার নাম হচ্ছে সিগনেট রিং। ক্লিয়ার? এরপরের দশাটার দিকে দেখো, এখন তুমি যদি একটা পিন ফুটা করো এই গহ্বরটা বিলুপ্ত হয়ে যাবে। গহ্বর যদি বিলুপ্ত হয়ে যায় চেহারা এরকম কিন্তু হয়ে যায়, এমিবার মতো হয়ে যায়। একটা ফুটবলের মধ্যে বাতাস আছে, আমি যদি ফুটা করে দিই ফুটবলটা কি হবে? বিভিন্ন দিক দিয়ে ভেতর চুপসে যাবে, একটা এমিবার মতো আকার ধারণ করবে কিনা? অবশ্যই করবে। তাহলে পরের ধাপটার নাম কি বলো তো? সিগনেট রিং এর পরের ধাপ এই যে এমিবয়েড ট্রফোজয়েড। এখনো তো খাচ্ছে তাই না? ট্রফোজয়েড কথাটা এই জন্য এখনো আছে।
তাহলে ধাপের ক্ষেত্রে 3 নাম্বার ধাপ হচ্ছে এমিবয়েড ট্রোফোজয়েড। এমিবয়েড ট্রোফোজয়েড দশায় দেখো একটা দারুণ জিনিস আছে, সেটা হলো যে জীবাণুটা ভেতরে এতই খাইছে, এটা তো আরবিসি তাই না, এটা আরবিসি, দেখো আরবিসির সাইটোপ্লাজমগুলো এখানে বোঝা যাচ্ছিল না, এখানে বোঝা যাচ্ছিল না, কিন্তু এখানে তো দানা 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 হয়ে গেছে সাইটোপ্লাজমগুলো, আরবিসির সাইটোপ্লাজমগুলো, নট জীবাণু সাইটোপ্লাজম। তো এই সময় যদি তুমি আরবিসিটা মাইক্রোস্কোপের নিচে দেখো, তুমি কি পাবা না যে এটার সাইটোপ্লাজমগুলো যেহেতু দানা হয়েছে, তার মানে ম্যালেরিয়া আক্রমণ হয়েছে। তাহলে ম্যালেরিয়া শনাক্তকরণের জন্য কিন্তু এই যে দানাগুলো দেখা হয়, এটার নাম হচ্ছে কণা বা দানা, বুঝছো, বা ডট, শাফনার্স ডট বলা হয় এটাকে। এই দানাগুলোকে কি বলা হয়? শাফনার্স ডট। আরেকবার বলো, শাফনার্স ডট কি? ম্যালেরিয়া জীবাণু আক্রান্ত অবস্থায় সাইটোপ্লাজমগুলো, আরবিসির সাইটোপ্লাজমগুলো যখন দানা দানা বা ডট ডট হয়, ওইটাকে বলা শাফনার্স ডট। এর মাধ্যমে ম্যালেরিয়া শনাক্ত করা হয়। এরপরে দেখো অনেক বড় হয়ে গেছে তো অলরেডি জীবাণুটা, এখন জীবাণুটা করবে কি, তার নিউক্লিয়াসগুলো বিভাজিত করে করে সাইজন দশা প্রাপ্ত হয়। তোমরা তো জানো যে একটি কোষ জীবাণু, দেখো এটা জীবাণু, একটি কোষ কিন্তু বহু নিউক্লিয়াস, সাইজন না। আর দেখো হিমোগ্লোবিনটা খাইতে খাইতে দেখো তার শরীরের ভেতরে দেখছো হিমোগ্লোবিনের বজ্র পদার্থ বা হিমোজয়েন জমা হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসে হিমোজয়েন কখন দেখা যায়? যখন আমরা সাইজন দশা দেখি তখন আমরা হিমোজয়েনগুলো দেখতে পাই, রাইট? আচ্ছা, এবার চলে আসি আমরা, এখন প্রত্যেকটা নিউক্লিয়াস কি তার পার্টগুলো বুঝে নেবে না? সাইটোপ্লাজমের নিয়ে একটা করে সেল হবে না? তার মানে কি মেরোজয়েড হবে, মেরো মানে পার্ট, বুঝে নাও, পার্ট পার্ট। এই যে দেখো প্রত্যেকটা সেল ধীরে 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 দেখো বুঝে নিচ্ছে, দেখছো? তারপরে একটা সময় দেখো প্রত্যেকটা সেল দেখো বুঝে বুঝে নিল, দেখছো? তো এগুলোর নাম হচ্ছে মেরোজয়েড। তো এই সাইজন্ড এবং এইটার মাঝামাঝি সময় দেখছো রোজেট দশা প্রাপ্ত হয়েছে। রোজেট মানে হচ্ছে যখন এই মেরোজয়েডগুলো গোলাপের পাপড়ির মতো বিন্যস্ত থাকে। সাইজনটা যখন মেরোজয়েডে কনভার্ট হইতে থাকে, মাঝখানে এরা গোলাপের পাপড়ির মতো সজ্জিত হয়, দ্যাট ইজ কল রোজেট। ক্লিয়ার? তো যাই হোক, প্রত্যেকটা মেরোজয়েড কি করে, এবার আরবিসিটাকে ভেঙে দেখো বাইরে চলে আসছে। বাইরে চলে এসে কি আবার নতুন আরবিসিকে আক্রমণ করবে না? এইভাবে তোমার আরবিসি যদি ভাঙতে থাকে তাহলে তোমার কি হবে? তোমার জ্বর হবে, সরি, আরবিসি ভাঙতে থাকলে তোমার কি হবে? আরবিসির পরিমাণ কমে রক্ত স্বল্পতা হবে, মারাত্মক রক্ত স্বল্পতা দেখা দেয় ধীরে ধীরে। ক্লিয়ার? আচ্ছা, একটু বলি, যে সেলগুলো যাচ্ছে এই সেলের মধ্যে কিছু সেল আবার দেখো একটু আকারে বড়, নিউক্লিয়াস ছোট, আকারে ছোট কিন্তু নিউক্লিয়াস বড়। ক্লিয়ার? তো এটার আকার বড় হওয়ার কারণে এটাকে বলা হয় ম্যাক্রো, এটা গেমিট তৈরিতে অংশ নিবে এই জন্য গ্যামিটোসাইট। এটার আকার দেখো ছোট হওয়ার কারণে বলা হয় মাইক্রো, এটা পরবর্তীতে গ্যামিট তৈরি করে এই জন্য গ্যামিটোসাইট। তুমি কি জানো এখান থেকে আকারে ছোট বা মাইক্রো গ্যামিটোসাইট থেকে শুক্রাণু উৎপন্ন হয়, আকারে বড় যেটা বা ম্যাক্রো গ্যামিটোসাইট এখান থেকে ডিম্বাণু উৎপন্ন হয়, বড়টা থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। তো মশকি যদি এখন তোমার কামড় দেয়, মশকি কিন্তু এই গ্যামিটোসাইট দশাটা তার শরীরে নিয়ে যায়। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো দেখো আগের ছবিটা দেখো, যকৃৎ কোষ থেকে যখন এই সেলগুলো বাইরে হয়েছে তখনও আমাদের শরীর কিন্তু এগুলোকে ধরতে পারে না। এর একটা কারণ আছে, যকৃতের এই যে দেখো মেমব্রেনটা আছে না, এই মেমব্রেনটাই কিন্তু এদের সারা শরীরের বাইরে কিন্তু থাকে। তাহলে বলো তো, এটা একটা ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজ কি ভাববে? এর দেখে ভাববে না মনে হয় এটা যকৃতেরই মেমব্রেন, যকৃতেরই কোষ, ভাববে না? ফলে এই ম্যাক্রোফেজটা এই কোষগুলোকে আক্রমণ করে না। তার মানে তোমার শরীরে যখন যকৃতে ঘটনা ঘটে তোমার কোনো জ্বর আসবে না। কিন্তু যখন আরবিসির ঘটনা ঘটে, আরবিসি থেকে যখন এই যে জিনিসগুলো বের হয়ে আসে, মেরোজয়েডগুলা বা এই যে গ্যামিটোসাইটগুলা, তখনই কিন্তু জ্বর আসে। এর কারণ হলো আরবিসির যে মেমব্রেনটা আছে না, এই মেমব্রেনটা কিন্তু এদের চারপাশে থাকে না। তাহলে কি ম্যাক্রোফেজ ইজিলি বুঝবে না, আরে এটা কোত্থেকে আসলো। দারুণ কিন্তু ব্যাপার এটা, বুঝছো, যে কেন জ্বর আসে। তাহলে গেমিটোসাইটগুলা কিংবা মেরোজয়েডগুলো রক্তে উন্মুক্ত হওয়ার সাথে সাথে জ্বর আসে। তো এই চক্রটা চলতে ধরা যাক 24 ঘন্টা লাগে, তাহলে 24 ঘন্টা পরে রক্ত উন্মুক্ত হবে না, জ্বর আসবে। কিছুক্ষণের মধ্যে এগুলো আবার আরবিসির মধ্যে ঢুকে যাবে, জ্বর ভালো হয়ে যাবে, আবার এগুলো 24 ঘন্টা পর উন্মুক্ত হবে, আবার জ্বর আসবে। এই তো। তো জ্বরের সময় কি করে জানো? এই ম্যাক্রোফেজটা যখন একে দেখে, দেখার সময় ম্যাক্রোফেজটা পাইরোজেন ক্ষরণ করে। এই পাইরোজেন, পাইরো শব্দের অর্থ উত্তাপ বা সূর্য। এই পাইরোজেন ক্ষরণ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের হাইপোথ্যালামাস টের পায়, হাইপোথ্যালামাস আমাদের দেহের তাপমাত্রা বাড়ায় দেয়, জ্বর আসে। মাথায় রাখবা এটা, পাইরোজেনের কারণে জ্বর আসে। তো এখান থেকে কি কি পড়বা? এখান থেকে ছবিগুলো পড়তে হবে, ধাপগুলোর নাম পড়তে হবে এবং ধাপগুলো নিয়ে দুই একটা কথা বলতে হবে। আর যেটা করতে হবে সেটা হলো যে হিমোজয়েন কি, আর হচ্ছে শাফনার্স ডট কি, আর রোজেট কি, এটা পড়তে হবে। ঠিক আছে? এবার দেখো, মশা যদি তোমাকে এখন কামড় দেয়, এই যে এগুলো নিয়ে যাবে, বুঝছো, এগুলো নিয়ে যাবে, এগুলোও নিয়ে যেতে পারে, এগুলো নিয়ে যাবে, এগুলো নিয়ে গেলে এখান থেকে ডিম্বাণু, এখান থেকে শুক্রাণু উৎপন্ন হবে। তাহলে এবার মশার শরীরে আসি, দেখো এই যে মশা তোমার এটাতে কামড় দিছে, দেখো এই যে ভেতরে ঢুকতেছে, দেখছো, এই যে দেখো ম্যাক্রো গেমিটোসাইট, মাইক্রো গেমিটোসাইট, শব্দের শেষে কিন্তু গেমিটোসাইট কথা বলা আছে। ঠিক আছে? যেটা মাইক্রো, এখান থেকে দেখো এই যে শুক্রাণু আসছে, দেখছো পুং গেমিট আসছে। তো আমরা এখন শুক্রাণু তৈরিটা একটু দেখি।
এটা একটু বড় হয়, বড় হয়ে এর নিউক্লিয়াসটা বিভাজিত হয়। দেখো 1 2 3 4 5 6 6টা নিউক্লিয়াস হয়েছে। এরপর প্রত্যেকটা দেখো প্রান্ত ফুলে ফুলে দেখো ফ্লাজেলার মতো তৈরি করতেছে, দেখছো? এটা একটা ফ্লাজেলা, এটা একটা ফ্লাজেলা, এটা একটা ফ্লাজেলা, এগুলো ছিঁড়ে যায়। তাহলে ফ্লাজেলাগুলো কি সাবেক হয়ে যাচ্ছে না, এক্স হয়ে যাচ্ছে না? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে এক্স ফ্লাজেলেশন। তাহলে আরেকবার বলি আমি যে মাইক্রোগেমিটোসাইট থেকে শুক্রাণু তৈরির প্রক্রিয়ার নামই হচ্ছে এক্স ফ্লাজেলেশন। কার ক্ষেত্রে? মশকির ক্ষেত্রে। কখন? যখন তার এই পরিপাক, এগুলো তো খাইলো মশকি তোমার কামড় দিয়ে রক্তের সাথে, তাই না? তাহলে এটা কি মশকির পরিপাক নালী না? পরিপাক নালীকে বলা হয় ক্রপ। কি বলা হয়? ক্রপ। এই ক্রপের বাইরে দেখো যেগুলো যেগুলো আছে এগুলোকে আমরা বলবো ক্রপের প্রাচীরে আছে। ঠিক আছে? তাহলে আমরা মাইক্রোগেমিটোসাইট থেকে এক্সফ্লাজেলেশন প্রক্রিয়ায় শুক্রাণু উৎপন্ন করলাম, আর এদিকে দেখো ম্যাক্রোগেমিটোসাইটটা ধীরে ধীরে ডিম্বাণু হয়েছে, ডিম্বাণুর এই কর্নারটা একটু ফুলে গেছে, কারণ এইটার ভেতর দিয়ে কিন্তু শুক্রাণুটা ভেতরে যায়, বুঝছো? আমি যেটা পলিথিনে টান দেই ওই জায়গাটা কি বড় হবে না? বড় হলে যেটা পাতলা হবে না? তাহলে শুক্রাণু ওই পাশে ঢোকা সহজ। তো এই শুক্রাণুগুলো দেখবা এই যে এইটাতে ঢোকে, এই যে দেখো এখানে ঢুকতেছে, দেখছো? এই যে উঁচু জায়গাটাতে ভেতরে ঢুকতেছে, তাহলে নিষেক হবে না? বলো তো এটা জাইগোট হবে না? এখন এই জাইগোটটা কিন্তু বের হইতে হবে, এখানে আর সে থাকতে পারবে না, কারণ এখানে থাকলে সে মারা যাবে, নষ্ট হয়ে যাবে, কারণ এটা পরিপাক নালী, পরিপাক নালীর পরিবেশ খুব একটা ভালো না। তো এটা যদি পার হইতে চায়, গোলাকার অবস্থায় পার হইতে পারবে? পারবে না। দেখো চেহারাটা দেখো একটু লম্বা হয়ে গেছে, এটা কিন্তু চলনশীল জাইগোট, বুঝছো? চলনশীল জাইগোট, এই জন্য এটাকে কিনেট বলে। এই কিনেট শব্দের অর্থ কিন্তু মুভমেন্ট বা কাইনিন বা গতি। তাহলে পরীক্ষায় কিন্তু এটা একবার এমসিকিউতে আসছিল যে কিনেট বা চলনশীল জাইগোট দশাটাকে কি বলা হয়? কিনেট বলা হয়। দেখো কিনেটটা ক্রপের প্রাচীর ভেদ করে বাইরে আসছে, এসে একটা মেমব্রেনের মধ্যে আটকা পড়ছে। তাহলে বাইরে যেহেতু আবরণ আসছে, তাহলে সিস্ট, এই দেখো সিস্ট প্রাচীর তার ভেতরে থাকে। নিউক্লিয়াস কয়টা? এখনো একটা। এই শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে একটা নিউক্লিয়াস হয়ে থাকে, জাইগোট অবস্থায় থাকে। এখন দেখো নিউক্লিয়াসটা বিভাজিত হইল, বলো তো এখানে মিলন হইল না ক্রপের ভেতরে শুক্রাণু ডিম্বাণুর? তাহলে এটা যৌন যৌন মিলন না, এটা যৌন জনন না? তাহলে মনে রাখবা এই গ্যামিটোগনি, গ্যামিট তৈরি হয়ে জনন করলো, এখানে মিলন ঘটাইলো, এটা যৌন জনন এবং এটার নাম গ্যামিটোগনি। আর বাইরে দেখো ধাপে 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 একসময় স্পোরোজয়েড উৎপন্ন হয়, এই জন্য এটার নাম হচ্ছে স্পোরোগনি। তাহলে এই জায়গাটা ক্রপের প্রাচীরে যেটা, এটা অযৌন জনন, আর ক্রপের ভেতরে যেহেতু মিলন হয় দুইটা গ্যামিটার, এটা হচ্ছে যৌন জনন। ক্লিয়ার? তো এটা যে সিস্ট একটু বড় হয়, নিউক্লিয়াসের বিভাজন হয়, প্রত্যেকটা পার্ট নিজেদের পার্ট বুঝে নেয়। দেখো ওই গোল গোল থেকে ধীরে ধীরে তারা একটু লম্বা লম্বা হয়, এই যে যেগুলো লম্বা লম্বা হয়ে দেখো বাইর হইলো। এখন যদি তোমার কামড় দেয় তাহলে এই দিক দিয়ে তোমার দেহে দিবে, দেখো নেয় তারা ক্রপে, আর তোমাকে কামড় দেয় হচ্ছে এই যে লালার সাথে তোমাকে দিয়ে দেয়। তো এগুলোর নাম কি? স্পোরোজয়েট না? তাহলে বলো তো মশকির দেহের শেষ দশার নাম কি? স্পোরোজয়েট। আর মশকির দেহের প্রথম দশার নাম কি? গ্যামিটোসাইট। ওই যে গ্যামিটোসাইট, এগুলো কিন্তু পড়তে হবে। সো তোমরা আরেকটা জিনিস দেখবা, তোমাদের বই একটা ছক দেওয়া আছে জনুক্রম, যেখানে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড এই কথাগুলো বলা আছে। পরীক্ষায় কিন্তু আমার সময় আসছিল যে ম্যালেরিয়া পরজীবীর জনুক্রম ব্যাখ্যা করো। তো জনুক্রম কিছুই না, কোন দশা থেকে কোন দশায় যাচ্ছে, কোনটা হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড, এটা মাঝখানে একটা দাগ দেওয়াটাই জনুক্রম। আরেকটা জিনিস দেখবা এখান থেকে, সেটা হলো সুপ্ত অবস্থাকাল কাকে বলে। আরেকটা জিনিস দেখবা এখান থেকে, সেটা হলো কেন তাদের দুইটা পোষকের প্রয়োজন পড়ে। কয়টা পোষক? দুইটা। কেন মানুষও লাগে, কেন হচ্ছে মশকিও লাগে? কারণ মশকির দেহে যৌন জননের জন্য লাগে, আর মানুষের দেহ কেন লাগে? কারণ তাদের হারানো যে জীবনী শক্তিটা পুনরুদ্ধার করতে হয় এবং দ্রুত সংখ্যা বাড়াইতে হয়। এখানে আরও একটা আছে যে কেন ম্যালেরিয়া হইলে আমাদের রক্ত স্বল্পতা হয়। খুবই সিম্পল, ম্যালেরিয়া হইলে আমাদের রক্ত স্বল্পতা হওয়ার কারণ হলো যে ম্যালেরিয়াতে প্রচুর পরিমাণে ওই যে লোহিত কণিকা জীবনচক্রের সময় লোহিত কণিকাগুলো ধ্বংস হয়ে যায়, আর লোহিত কণিকার পরিমাণ কমতে কমতে একটা সময় প্রচণ্ড রক্ত স্বল্পতা ক্রিয়েট হয়। মেডিকেল অ্যাডমিশনে আসছিল, বুঝছো? মেডিকেল অ্যাডমিশনে আসছিল কেন রক্ত স্বল্পতা হয়। আচ্ছা, আর একটা জিনিস এখানে দেখবা যে ম্যালেরিয়া কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, এগুলোও দেখবা। আশা করছি তোমাদের সিকিউ ডান। সিকিউটাতে দেখো প্রথম দিকে অনেক স্টুডেন্ট সিকিউ বা এমসিকিউ ওয়ান শট করছে, মাঝখানে একটু কমে গেছিলো, আবার কিন্তু বাড়ছে। তো তোমাদের আমি বলে রাখি, এখন তো পড়বাই, পড়ে প্রিপারেশন নিবা। পরীক্ষার আগে 7টা করেই তো, তাই না? অবশ্যই ক্লাসগুলো একটু ফুল স্পিড বা স্পিড বাড়িয়ে দিয়ে দেখে পরীক্ষার হলে যাবা, কারণ অনেক কিছু এখান থেকে কমন পাবা। থ্যাংক ইউ সবাইকে। এখন আমরা দেখব সিকিউ এর সমাধান। ওকে, লোক রাকিব এবং শাহিন অণুজীব নিয়ে গবেষণা করছে। রাকিবের গবেষণা, রাকিব অকোষীয় তার মানে ভাইরাস, আর শাহিনেরটা হচ্ছে আদিকোষীয় তার মানে শাহিনেরটা হচ্ছে ব্যাকটেরিয়া, তাই না? রাকিবের ভাইরাস যেটা গবেষণায় জানা গেল তার অণুজীব শাহিনের অণুজীবকে ভক্ষণের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। তার মানে
এটা কি বলতো? এটাকে বলা হচ্ছে লাইটিক চক্র, ভাইরাসের লাইটিক সাইকেল, তাই না? তাহলে প্রথমে চলে আসি ভিরিয়ন কি। তোমাদের তো আমি বলেছিলাম ভিরিয়ন মানে হচ্ছে ভাইরাস যোগন, মানে ভাইরাস পার্টিকলটাকে আমরা বলি ভিরিয়ন। এর শর্ত তিনটা ছিল না? এটা ছিল নিউক্লিক অ্যাসিড থাকবে, প্রোটিন বা ক্যাপসিডটা থাকবে এবং তারা সংক্রমণক্ষম হবে। তাহলে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন সমন্বয়ে গঠিত সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাসকে বলা হয় ভিরিয়ন। ম্যালেরিয়া পরজীবীর দুটি পোষকের প্রয়োজন কেন? ওই যে বলছিলাম যৌন জননের জন্য তাদের কি লাগে? তাদের হচ্ছে মশকই লাগে, বাট তাদের জীবনী শক্তি পুনরুদ্ধারের জন্য কি লাগে? মানুষ লাগে, রাইট? এবং এখানে কিন্তু সংখ্যা খুব অল্প সময়ে অনেক বেশি বৃদ্ধি করতে পারে। মানুষের যকৃৎ এবং লোহিত কণিকায় প্রচুর পরিমাণ খাবার আছে যার মাধ্যমে তারা এই সংখ্যা বৃদ্ধি করে। তো বই থেকে তো পড়বাই। শাহিনের ব্যবহৃত অণুজীবটির দৈহিক গঠনের চিহ্নিত চিত্র। শাহিন কোনটা? শাহিনেরটা পরেরটা, আদিকোষীয়। তার মানে ওই যে বলছিলাম না ব্যাকটেরিয়ার ছবি অ্যাড করতে হবে। সেল মেমব্রেন, দিস ইজ সেল ওয়াল, দিস ইজ ফ্লাজেলা, দিস ইজ পিলি অ্যান্ড দিস ইজ নিউক্লিওয়েড। তারপর এইটার নাম কি ছিল? প্লাজমিড। আর বাইরে আরেকটা লেয়ার ছিল, এটার নাম ছিল ক্যাপসিউল, আর এটার নাম সাইটোপ্লাজম, তাই না? চিত্র একটি ব্যাকটেরিয়া। রাকিবের পর্যবেক্ষণটি বিশ্লেষণ করো। রাকিবের পর্যবেক্ষণ মানে হচ্ছে এই যে কোনটা? এটা হচ্ছে লাইটিক সাইকেল, মনে আছে তো? লাইটিক সাইকেল মানে কি বলতো? এই যে প্রথমে ল্যান্ডিং করে, ল্যান্ডিং করার পর অ্যাটাচমেন্ট হইলো এদের প্রোটিনের মাধ্যমে, বিক্রিয়ার মাধ্যমে। এরপর এখানকার নিউক্লিক অ্যাসিডটা ভেতরে প্রবেশ করে, দ্যাট ইজ কল্ড পেনিট্রেশন বা অনুপ্রবেশ। তারপর কি হয়? ভাইরাল ডিএনএটা ওই যে রেপ্লিকেশন করে। প্রথমে ব্যাকটেরিয়াল ডিএনএটাকে মেরে ফেলে, আরএনএ পলিমার্সকে আকৃষ্ট করে এমআরএনএ তৈরি করে প্রোটিন তৈরির মাধ্যমে। তারপর সে কি করে? নিজেকে রেপ্লিকেট করে ডিএনএর সংখ্যা বাড়ায় এবং তার কোড প্রোটিনগুলো তৈরি করে। তারপর কি করে? অ্যাসেম্বল করে একসাথে। অ্যাসেম্বল করার পর কি করে? এইটা লাইসিস করে বের হয়ে আসে। তাহলে এই প্রসেসটা কিন্তু এখানে দিতে হবে উইথ চিত্র, উইথ চিত্র। নিচের তিনটি লক্ষ্য করো। দেখো এটা হচ্ছে ভাইরাস, এটাও ভাইরাস, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, তাই না? কলেরা রোগের জীবাণুর নাম কি? কলেরা রোগের জীবাণুর নাম ভিব্রিও কলেরি। মেরোজয়েড বলতে কি বোঝো? দেখছো, দিয়ে দিছে। দেখো সাইজনটা কিন্তু এগুলো সব নিউক্লিয়াস, এগুলো সব নিউক্লিয়াস, আর এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। কিন্তু যখনই এই নিউক্লিয়াসটা তার সাইটোপ্লাজমগুলো বুঝিয়ে নিয়ে মেমব্রেন তৈরি করে, তখন এটার নাম বলা হয় মেরোজয়েড। তাহলে বলবা মেরোজয়েড হলো ম্যালেরিয়া পরজীবীর একটা দশা, যখন তারা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম জমা করে মেমব্রেন তৈরি করে ফেলে। মেরো মানে হচ্ছে পার্ট, তার পার্ট বুঝিয়ে নিল, সাইটোপ্লাজমের পার্ট বুঝিয়ে নিল। উদ্দীপকের এ বি কখনো জীব এবং কখনো জড়র ন্যায় আচরণ করে। এ এবং বি, দেখো এগুলো ভাইরাস, ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য এবং জড় বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। জড় বৈশিষ্ট্য যে সব না বোধক, অকোষীয়, অতি আণুবীক্ষণিক, কোনো বিপাকীয় এনজাইম নাই, বংশবৃদ্ধি করতে পারে না, তার কেলাচিত হয়, ইত্যাদি ইত্যাদি হয়, অ্যান্টিবায়োটিকের প্রতি তাদের কোনো কি নাই, সেন্সিটিভিটি নাই, এই জিনিসগুলো। জীবীয় বৈশিষ্ট্য কি? এরা সংখ্যা বৃদ্ধি করতে পারে, এদের নিউক্লিক অ্যাসিড আছে, এদের পরিবৃত্তি বা মিউটেশন হয়, এদের রিকম্বিনেশন বা পিনোট বিন্যাস হয়, তাই না? দেখো বি দ্বারা সি আক্রান্ত হলে তার মানে একটা ব্যাকটেরিয়া ধ্বংস হতেও পারে আবার নাও পারে। বিশ্লেষণ করো। দেখো ধ্বংস হতেও পারে আবার নাও পারে, এটা মানে কি বলতো? এটা হচ্ছে লাইটিক সাইকেল আর এটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। তাহলে বলবা লাইটিক সাইকেলটাতে কি কি ঘটে? ওই যে পার্থক্যটা ওইটাই। আর লাইসোজেনিক সাইকেলে ওই যে ডিএনএ এবং ব্যাকটেরিয়াল ভাইরাল ডিএনএ একসাথে হয়ে প্রোফাজ গঠন করে। এটা তীব্র ভিরুলেন্ট হয়, এটা নন ভিরুলেন্ট, এটা হচ্ছে টেম্পারেট হয়, তাই না? এটাতে ধ্বংস করে বের হয়ে আসে না, কিন্তু ধ্বংস করে বের হয়ে আসে। এই পার্থক্যগুলো ওখানে আলোচনা করবা, লাইটিক এবং লাইসোজেনিকের পার্থক্য। নিচের চিত্রের আলোকে এটা হচ্ছে ভাইরাস আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া। ক্যাপসিড কি? দেখো ক্যাপ মানে হচ্ছে আবরণ আর আইডি মানে হচ্ছে সদৃশ। তাহলে ক্যাপের মতো বা হচ্ছে আবরণের মতো। তাহলে বলো তো নিউক্লিক অ্যাসিডের বাইরে প্রোটিন নির্মিত আবরণটিকে কি বলা হয়? এটার নামই ক্যাপসিড। মনে আছে না? ক্যাপসিডটি প্রোটিন নির্মিত, ক্যাপসিডটি অ্যান্টিজেন বা জীবাণুর মতো বিপজ্জনক, মানে অ্যান্টিজেন হিসাবে কাজ করে। এইটাই রোগ সৃষ্টি করে, এইটাই পোষক দেহের সাথে যুক্ত হয় এবং এইটাই হাঁচির উদ্রেক ঘটায়। ব্যাকটেরিয়া আদিকোষী কেন? দেখো আদিকোষী হওয়ার কারণ কি? তার হচ্ছে নিউক্লিয়াসটা নিয়ে কথা বলতে হবে, যে ব্যাকটেরিয়ার সুগঠিত নিউক্লিয়াস নাই, এজন্য আদিকোষী। সুগঠিত নিউক্লিয়াস নাই মানে কি? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোম, নিউক্লিওলাস এগুলো নাই, যে জন্য আদিকোষী। এ জীব এবং জলের সেতু বন্ধন। এই যে দেখো জীবীয় বৈশিষ্ট্য এবং জল বৈশিষ্ট্যটা আবার আসছে। এর উত্তম নমুনা বি, মানে এ অপেক্ষা বি হচ্ছে উত্তম। বিশ্লেষণ করো। খুবই সিম্পল। আমরা বলবো এটা অতি আণুবীক্ষণিক বা এটা আণুবীক্ষণিক, বেটার না?
এটা অকোষীয় বাট এটা কোষীয়, বেটার না? এটা সেল মেমব্রেন, নিউক্লিয়াস, নিউক্লিওয়েড বা অন্যান্য জিনিস থাকে, কিন্তু এটাতে থাকে না। তাহলে এটা উন্নত না। এটাতে অনলি ডিএনএ অথবা আরএনএ থাকে, কিন্তু এখানে ডিএনএ এবং আরএনএ দুটো থাকে, এটা উন্নত না। এটা চলাচল করতে পারে, এটা চলাচল করতে পারে না। এটা জীবদেহের বাইরে বেঁচে থাকতে পারে, এটা জীবদেহের বাইরে বেঁচে থাকতে পারে না। বুঝতে পেরেছো তোমরা? এই জন্য এটা উন্নত। আবার দেখো মেরোজাইগোট। মেরোজাইগোট আবার কি? মেরোজয়েট, দুইটা ভিন্ন ভিন্ন জীবাণু যারা জ্বরে আক্রান্ত। তাজরির অণুজীবটি অকোষীয়, তার মানে তাজরিরটা হচ্ছে ভাইরাল ফিভার, আর ভাইরাল মানে কি বলতো? ডেঙ্গু। আর তাসফিয়ার অণুজীবটি কোষীয়, লোহিত কণিকা ধ্বংস করে, তার মানে এটা ম্যালেরিয়ার কথা বলছে, তাই না? ম্যালেরিয়া পরজীবী। তাহলে এবার চলে আসো সুপ্ত অবস্থা বলতে কি বোঝে। খুবই সিম্পল, যখন লুকায়ে থাকে, ওই লুকায়ে থাকার অবস্থার নাম সুপ্ত অবস্থা। ইনফেকশনের শুরু থেকে লক্ষণ প্রকাশের আগ পর্যন্ত। দেখো, পোষক দেহে জীবাণু প্রবেশের পর থেকে বা জীবাণু প্রবেশের সময় থেকে লক্ষণ প্রকাশের আগ পর্যন্ত সময়টাকে বলা হয় সুপ্ত অবস্থা। উদ্দীপকে তাসফিয়ার অণুজীবটি লোহিত কণিকায় আক্রমণের, এই দেখছ তাসফিয়া, তার মানে এই যে দেখো এরিথ্রোসাইটিক সাইজোগনি, মনে আছে না? সাইজোগনি, ওই যে মনে আছে ট্রসি আসামে, ট্রফোজয়েড, সিগনেট রিং, এমিবয়েড, ট্রফোজয়েড, তাই না? সাইজন্ট, মেরোজয়েড, মাঝখানে রোজেট আছে, আবার রি আক্রমণ। এবং এখান থেকে আমরা ওই যে বড় নিউক্লিয়াস, বড় সেল, ছোট সেল, ছোট নিউক্লিয়াস, ছোট সেল, বড় নিউক্লিয়াস, মানে ম্যাক্রোগেমিটোসাইট, মাইক্রোগেমিটোসাইট, এইটা আমরা বলি। সো ট্রসি আসামে, এখানে তো এটা দেখাবা, সাথে বাইর করে এখানে গেমিটোসাইট দুইটা দেখাই দিবা। জ্বরের প্রতিকার এবং প্রতিরোধ বলো। দেখো, জ্বরের প্রতিকার শব্দের অর্থ কি? মানে জ্বর হয়ে গেছে, এখন ট্রিটমেন্ট কোনটা? এটা তাজরি, তাজরির সামনে ভাইরাল, মানে ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বরের প্রতিকার কি বলো তো? ওই যে প্যারাসিটামলের কথা, যে জ্বর এবং ব্যথার জন্য প্যারাসিটামল খাবো। যদি প্লাটিলেট কমে তাহলে কি? প্লাটিলেট ট্রান্সফিউশন করব, তাই না? ট্রান্সফিউশন করব। যদি এমন হয়, এবং আমরা কি ফ্লুইড, তাই না, তরল পদার্থ খাবো, ফলের রস, পানি এবং কি স্যালাইন ইত্যাদি ইত্যাদি খাবো, ঠিক কি না? এটা হচ্ছে প্রতিকার। আর প্রতিরোধের কথা যখন চলে আসবে, তখন ওই যে কি দিনের বেলা মশারি ব্যবহার করা, মশার ক্ষেত্র ধ্বংস করা, তারপর হচ্ছে বিভিন্ন কীটনাশক নাকি যেন দেওয়া আছে, দেখবা ওখানে ছিটানো। আর কি দেওয়া আছে? যে কোনো জায়গায় স্ট্যাগন্যান্ট এবং ক্লিয়ার ওয়াটার রাখা যাবে না, মানে পানি জমা থাকবে এমন নারকেলের ছোবড়া, বাটি কিংবা হচ্ছে ওই যে টব, এগুলোতে পানি রাখা যাবে না। সো দ্যাট ইজ কল প্রতিরোধ, মশকির প্রতিরোধ। থ্যাংক ইউ সবাইকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। সিকিউটা পড়লে যে কি পরিমাণ উপকার হবে, পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবা। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ।